ওকে, আমি একটু লেট হয়ে গেছি, সরি। বিশ্ব সংসারে কাজ সেরে আস্তে আস্তে আমার লেট হয়েই যায়। আর তার উপর আজকে আবার সরস্বতী স্পেশাল লাইভ, মানে সরস্বতী পুজো স্পেশাল লাইভ, সরি। তারপরে আবার এবছরে ভ্যালেন্টাইন্স ডেও সরস্বতী পুজোর সাথে পড়েছে, সো আজকে তো একটু স্পেশাল লাইভ বানতা হ্যাঁ, ঠিক আছে। যদিও বাচ্চাদের জন্য সরস্বতী পুজোটা বেশি স্পেশাল, আর বাকি বড়দের জন্য আবার সেই দিনটাই ভ্যালেন্টাইন্স ডে হয়ে খুব স্পেশাল হয়ে উঠেছে। আচ্ছা, সোনাই লিখছে হ্যালো। আচ্ছা, উর্মিমালা ব্যানার্জি লিখছে হাই। ওকে, ঈশিতা মুখার্জি লিখছে অল ক্লিয়ার। রীতা ঘোষ লিখছে গুড ইভিনিং। উর্মিমালা ব্যানার্জি লিখছে অল ক্লিয়ার। ওকে, পারমিতা মণ্ডল লিখছে হাই, কেমন আছো? ভালো আছি। আকাশ আমাকে কনফার্ম করলো অল ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভয় পেলাম, ভাবলাম যে লাইভ হবে না। রূপা ঘোষ, না না, আমি 2-5 মিনিট লেট হতে পারে, কিন্তু যখন কমিটমেন্ট দিই যে আমি আসবো, তার মানে আমি আসবোই। আর যদি আমার না আসার থাকে, সেটা আমি একদম মানে লাস্ট মিনিটেও যদি আমার কোনো কাজ পড়ে যায়, আমি অন্তত একটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি। ওয়াও, দারুণ লাগছে লিখছে তনুশ্রী, থ্যাংক ইউ। শাশ্বতী ব্যানার্জি, স্বস্তিকা ব্যানার্জি ওয়াচিং। দীপার্ঘ লিখছে হাই শ্রেয়াদি, ওয়েলকাম। আচ্ছা, আমি ওয়েট করছিলাম। শোভন, হ্যাঁ তুমি আমাকে টেক্সটও করেছিলে। শিখা লিখছে হাই, চলে এসেছি। ওকে, সো আস্তে আস্তে প্রচুর মানুষ জয়েন করছে, তোমরা চটপট চটপট জয়েন করতে থাকো। আজকে একটু স্পেশাল লাইভ হবে। আজকে প্রচুর মানুষের সকাল থেকে প্রচুর রিকোয়েস্ট এসছে আমার কাছে, দিদি এই গল্প বলো, দিদি ওই গল্প বলো। তো আমি চেষ্টা করব কি সবার রিকোয়েস্টটাও যাতে একটু রাখা যায়। তার আগে বলি যে আমার কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট তো প্রত্যেকদিন দেওয়ার থাকে, আজকেও দেওয়ার রয়েছে। সেটা হচ্ছে এই মুহূর্তে আজকে অলরেডি আমাদের অনেকের বাড়িতেই সরস্বতী পুজোর তোড়জোড় ডেফিনেটলি নিশ্চয়ই শুরু হয়ে গেছে, আর যাদের শুরু হয়নি তাদেরও হয়তো আজ কালকের মধ্যেই শুরু হয়ে যাবে। আর আমাকে সেই সুবাদে একটা খুব সুন্দর, সুনিতা দেবনাথ ও একটা নিজে হ্যান্ডওয়ার্ক করে পাঠিয়েছে এই সুন্দর নেক পিসটা, আমাকে ও গিফট করেছে। এটা অ্যাবসলিউটলি একটা গিফটের পারপাস এটা আমাকে পাঠানো, সরস্বতী পুজো স্পেশাল গিফট। এটা কোনো প্রমোশন নয়, কারণ এই মুহূর্তে ও কোনো রকম এই আর্টওয়ার্ক করছে না, মানে এটাও করতে পারে কিন্তু ও কোনো রকম হ্যান্ডওয়ার্কের মধ্যে মানে এখন নেই, কেননা ওর প্রেগন্যান্সি কাটলো, তারপরে এখন বেবিও হয়েছে, তো ও ওইসব নিয়ে একটুখানি খুব ব্যস্ত জীবনযাত্রার মধ্যে রয়েছে। তো এখন এই মোমেন্টে ওর প্রফেশনের দিকে খুব একটা কনসেন্ট্রেট করার মানে সময় নেই। তো সেই কারণে ও এখন প্রফেশনালি কিছু করছে না, বাট ওর হ্যান্ডওয়ার্ক এক্সট্রিমলি গুড এবং ও আমাকে এটা গিফট করেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি ডেফিনেটলি এটা সরস্বতী পুজোর দিনকে পড়ে ফেলবো। আর আজকে যেটা একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে তো অবাক হয়ে যাবে। দেখো, এটা জাস্ট দেখো, এটা একটা ফেব্রিক ওয়ার্ক, ঠিক আছে। এই কাজটা, এই সরস্বতী ঠাকুরটা বানিয়ে পাঠিয়েছে আমাদের গ্রুপের একজন অত্যন্ত ট্যালেন্টেড, আমি ওকে কি বলবো ভাই বলছি, অনেক ছোট, আকাশ। এই যেটা এই আর্ট ওয়ার্কটা, এটা একটা পাঞ্জাবির ওপরে করা রয়েছে, এটা ইভানের পাঞ্জাবি। ও এটা ইভানকে গিফট করেছে এটা সরস্বতী পুজোতে পরার জন্য। একটা এক্সেলেন্ট ওয়ার্ক, জাস্ট দেখো। আমি এটা কত রকমভাবে যে অ্যাপ্রিসিয়েট করেছি ওকে, এবং তোমরা আমি আশা করি প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করবে এটা দেখে, যে এর থেকে সুন্দর বোধহয় কিছু হতে পারে না। এটা পুরোটা ওর হাতে করা। ও এরকম ফেব্রিক ওয়ার্ক করে কুর্তিতে, ব্লাউজে, যার যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট ওয়াইজ ওকে থিম বলে দিলে, বা ধরো যে কোনো থিমে আমরা যে ব্লাউজ পরি, ধরো শিবরাত্রি স্পেশাল হলো, তাহলে সেক্ষেত্রে শিব ঠাকুর হোক, বা বিয়ের ক্ষেত্রে তো এখন গাছকৌটো থেকে শুরু করি, কুলো থেকে শুরু করে আমরা সবকিছুই কাস্টমাইজড ওয়েতেই আমরা ট্রাই করি যে একটু পেন্ট করে নেওয়ার, মানে কিছু একটা ডিজাইন বানিয়ে নেওয়ার। আমাদের মাথায় যেটা থাকে সেটাকেই আমরা চাই যে ফুটে উঠুক। তো ওকে তোমরা যে কোনো অকেশনে, যে কোনো থিম তোমরা বলে দিতে পারো, সেটা কোনো পুজো হোক, কোনো মানে এমনিতে তো দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, এগুলো তো ব্লাউজ তোমাদের এমনি মার্কেটেও অ্যাভেলেবেল থাকে, দেখেছো। তো সিমিলারলি ও এটা যেহেতু নিজে হাতে করছে, সেটা হয়তো রেডিমেডের থেকে অনেকটাই দামটা কম পড়বে এবং খুব রিজনেবল প্রাইসে। যেহেতু আমি বললাম ভীষণ ছোট, সবে ও একটা বিজনেস স্টার্ট করেছে,
তোমরা সবাই যারা একটু এই ধরনের আর্টওয়ার্ক পছন্দ করো পড়তে, অনেকে শাড়িতে মানে ফুল শাড়িতে এরকমভাবে ডিজাইন বলে দেয়, এবং নিজের যে কোনো গায়ে হলুদের শাড়িটা বা যাদের হয়তো সামনে বিয়ে আছে তারা একবার ডেফিনেটলি চেক করতে পারো। সামনে যে কোনো অকেশন, কারণ অন্নপ্রাশন থাকলে বাচ্চাদের জন্য এই ধরনের যেটা তুমি থিম বলবে ও তার উপর ভিত্তি করে পেন্টিং করে দেবে। তো থিং ইজ পেন্টিং বা পেন্টিং তো এটাকে বলবো না, ফেব্রিক ওয়ার্ক যেটা আছে, তো এটা পুরোটা ওর একদম হাতে করা। তো ও এরকম প্রচুর ডিজাইনস বানিয়েছে এখনো পর্যন্ত, প্রচুর ওর হ্যাপি কাস্টমার্স আর দেয়। আমার কাছে এটা ওর ফার্স্ট টাইম প্রমোশন ছিল, তো আমি ওর নাম্বারটা শেয়ার করে দিচ্ছি 8697113767। আই রিপিট 8697113767। এটা আমি ইভানকে পড়িয়ে সরস্বতী পুজোর দিনকে অবশ্যই ছবি দেবো, ঠিক আছে? তো ইভানকে পড়েও এটা ভীষণ মিষ্টি লাগছে, এটা একদম ফিট হয়েছে জানো তো ইভানের গায়ে। তো আমার যেটা প্ল্যানিং যে এত সুন্দর জিনিসটাকে আমি ওয়েস্ট তো কখনোই করবো না, এটা যেহেতু ওর একদম ফিটিংস, মানে ও হয়তো আমার ছেলে নেক্সট ইয়ার অনেকটা লম্বা হয়ে যাবে, তখন হয়তো আর এটা পড়তে পারবে না, কারণ বাচ্চারা ভীষণ বড় হয়ে যায় তাড়াতাড়ি হুড়ুর করে, আমরা জানি। তো আমি ভাবছি এই জায়গাটাকে আমি কিছুতেই ওয়েস্ট তো করতে পারবো না, এত সুন্দর জিনিসটা এটাকে ক্রপ করে যদি আমি নিজে কোনো কুর্তিতে কোনো বুটিকে যোগাযোগ করে সেখানে বলবো যে এটাকে কিছু রিফ্রেম করে দিতে, অন্য কোনো কুর্তিতে বা কোথাও এটাকে আমি রিইউটিলাইজ করে নেবো, কারণ ইটস এক্সেলেন্ট, দারুণ সুন্দর। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ সো মাচ। ও আমার জন্য একটা খুব সুন্দর ইয়ার স্টাডস গিফট করেছে, দেখো এটাও আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমার চয়েসটা সত্যি খুব ভালো। যাই হোক, আর ওর হ্যান্ডওয়ার্ক নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ অলরেডি আমার মনে হয় সবাই যারা এখানে রয়েছে প্রত্যেকে তোমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছে, তো আমার আর কিছু বলার নেই। ভীষণ সুন্দর, এক্সেলেন্ট ওয়ার্ক, এত নিখুঁত, হাতে আঁকা পুরো ব্যাপারটা এত পারফেক্ট, আমার আর কিছু বলার নেই এরপর। থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার যাবো হচ্ছে একদম ভূতের গল্পে, চলো স্টার্ট করা যাক। এত দেরিতে নোটিফিকেশন কেন এলো সেটা তো বলতে পারবো না। দেবাঙ্ক লিখছে দারুণ দারুণ, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে তোমাকে, লিখছে সুস্মিতা রয়, থ্যাংক ইউ, অসাধারণ ওয়ার্ক, অসাধারণ, জাস্ট এক্স্যাক্টলি। সায়নী লিখছে, ঋতপা লিখছে অপূর্ব। তো দেখছো তোমাকে আকাশ সকলে কত অ্যাপ্রিসিয়েট করছে, ও কিন্তু খুব বাচ্চা ছেলে, এবং আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি তোমরা কখনো কোনো রকম কাস্টমাইজড ওয়ার্ক, সেটা শাড়িতে, ব্লাউজে, কুর্তিতে, বা তোমাদের কোনো বাড়িতে অকেশন আছে ছোট বাচ্চার জন্য তার পৈতে বা উপনয়ন যেটাকে বলে, বা ধরো অন্নপ্রাশন, এখন তো আমরা সবাই একটুখানি নিজেরা কাস্টমাইজ ড্রেস আপ করে থাকি, তো ওর কাছে যদি কোনো রিকোয়ারমেন্ট তোমাদের থাকে তোমরা প্লিজ যোগাযোগ করে নিও। আমার মনে হয় তোমরাও ডিসঅ্যাপয়েন্ট হবে না, প্লাস আস্তে আস্তে ও কিন্তু ওর এই যে নিজের শিল্প সত্তা সেটাকে অনেক বেশি সকলের সামনে তুলে ধরতে পারবে, আর সেটা ডেফিনেটলি ওকে প্রফেশনালিও হেল্প করবে। আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। পল্লবী রয় লিখছে অসাধারণ। আচ্ছা দিদিয়া, খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমি আর কথা না বাড়িয়ে গল্প তালে গেলাম। আচ্ছা, প্রথম যে গল্পটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে গঙ্গাসাগরে হচ্ছে ওর শ্বশুর বাড়ি, আমাকে পাঠিয়েছে মৌমিতা মণ্ডল। বেশ, তো মৌমিতার গঙ্গাসাগরে হচ্ছে ওদের আদি যে শ্বশুর বাড়ি সেটা, আর ও থাকে হচ্ছে কলকাতাতে। এখন ওই গঙ্গাসাগরের শ্বশুর বাড়িতে ওর এক দাদা শ্বশুর থাকতেন, মানে ওর যে শ্বশুর মশাই তার বাবা, সেই দাদা শ্বশুরের এই নাতি আর নাতবউ, মানে এই ওর হাজবেন্ড আর ও, মানে তাদের দুজনকে মানে চোখে হারায়, ঠিক আছে? উঠতে বসতে সবেতে মানে ওই বড় দাদুর হচ্ছে শুধু মৌমিতার খোঁজ, যে ও কেমন আছে, ও কোথায়, ও কি খাচ্ছে, ও কি পড়ছে, এরকম ব্যাপার। তো বিয়ের পর থেকেই প্রচন্ড ভালোবাসা যদি কারোর কাছ থেকে শ্বশুরবাড়িতে পেয়েছে, সবাই খুব ভালো ওর শ্বশুরবাড়ি, কিন্তু দাদা শ্বশুর কোথাও গিয়ে ওর কাছে ভীষণ একটা স্পেশাল জায়গা। মানে ও বলেছে দিদি আমি এইরকম আন্তরিক আমার প্রতি কোনো মানুষ, মানে মা বাবার পরে যদি কাউকে পেয়ে থাকি, এটা অবশ্যই আমার সেই দাদা শ্বশুর। তো এইবার হঠাৎ করে ওনার বয়স যথেষ্ট হয়েছিল, যখন উনি 90 বছর বয়সের কোটায় পা দিলেন, তারপর থেকে উনি সাডেনলি ভীষণ অসুস্থ হয়ে পড়তে থাকেন, এবং ওনার অসুস্থতাটা এমন মাত্রায় গিয়ে পৌঁছলো যে উনি না কখনো কিন্তু শয্যাশায়ী নন, উনি কিন্তু কখনোই বিছানাতে শুয়ে থাকেননি, কিন্তু ওনার মধ্যে একটা অদ্ভুত মানে মেন্টাল ডিসঅর্ডার বলতে পারো তৈরি হলো। উনি কিছুতেই ঘরে থাকতেন না, ওদের বাড়ির সংলগ্ন একটা বিরাট বড় পুকুর আছে, উনি কি করতেন, শুধু
রাত্রেবেলা ওই পুকুরের মধ্যে নেমে নেমে চলে যেতেন। সারাদিন ধরে বলতেন যে আমাকে ওরা নিতে আসে, আমাকে ওরা নিতে এসেছে, আমাকে যেতে হবে। আর রাত্রি হলেই বেরিয়ে যেত। বেরিয়ে গিয়ে কি করতো বলতো, ওদের সামনে ধরো দাওয়াটা ক্রস করে নেমে গিয়ে একটা বাঁশের বেড়া আছে, সেটা ক্রস করে গিয়ে হচ্ছে ওদের পুকুরটা। তো ওটা পুরোটাই কিন্তু উঁচু পাঁচিলের বাউন্ডারির মধ্যে। তো ওই যে পুকুরটায় ওখানটার দিকে তাকিয়ে কাউকে একটা বলতো, এই দাঁড়া দাঁড়া, আর একটু আসতে চল, আমি তো বয়স হয়েছে, একটু আসতে চল, আমি আসছি করে উনি না খুব একটা মানে অ্যাংজাইটির সাথে, মানে কোথাও যেন কেউ চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, ওনাকে তাকে ধরতে হবে, যেতে হবে, এরকম ভাবে মানে চারিদিক উদ্ভ্রান্তের মতন কোনো দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ানোর চেষ্টা করতেন। এবার যথেষ্টই ওনার বয়স হয়েছে, এবার অতটা বয়সে ওনার যে বয়সের ভারটা, তাতে তো ওনার শরীরটা সাপোর্ট করছে না। এবার উনি দৌড়াদৌড়ি করতে গিয়ে সেই হুচটকে পড়ে যাচ্ছেন, মুখ থুবড়ে পড়ছেন, লেগে যাচ্ছে, বারবার এই ধরনের নানান রকমের সমস্যার সম্মুখীন পরিবারের সবাই হচ্ছে। তো ওনাকে বোঝানো হচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি প্রবলেম তোমার, কেন তুমি এরকম করছো, কে ডাকছে তোমাকে। উনি কোনো কথার উত্তর দেন না যে কে ডাকছে বা কি বৃত্তান্ত, কিন্তু উনি শুধুমাত্র বলে যে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আর তার সাথে ওরকম দাওয়ায় দাঁড়িয়ে সমানে রাত বাড়লেই বলবে কি, এই দাঁড়া দাঁড়া আমি আসছি, দাঁড়া আমি আসছি বলে উনি না হড়বড় করে সেখানে যেতে চান। তো এই জিনিসটা যখন দিনের পর দিন ধরে চলছে, তো স্বাভাবিকভাবেই বাড়িতে ও বাবা বা তারপর বাকি যে কাকা জ্যাঠারা রয়েছেন সবাই তো ভীষণ বিব্রত যে কি করবে। সবার তো রাত্রেবেলা সারাদিনের একটা ধকল যায়, কাজকর্ম করে এসে একটু তো রেস্ট করতেই হবে না। তো একটু রেস্ট করার জন্য তখন সবারই চোখটা একটু লেগেই যায়, কে রাত জেগে বসে পাহারা দেবে। তো সেই কারণে বাধ্য হয়ে তখন ওনারা একটা ডিসিশন নিলেন, যদিও সেটা একটু কারোর মনে হতে পারে ব্রুটাল, বাট ওদের কিছু করার ছিল না। ওরা কি করতো, একটা মোটা শিকল নিয়ে ওনাকে ঘরের মধ্যে একটা জানলার সাথে বেঁধে রাখা হতো। মানে কোন জায়গাতে ওনার মানসিক সমস্যাটা পৌঁছেছিল বুঝতে পারছো তো, যে শেষ পর্যন্ত উনি এমন পর্যায়ে পৌঁছলেন যে ওনাকে একটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে জানলার সাথে ঘরের মধ্যে রেখে দেওয়া হতো। সারাদিন ওখানেই খেতে দেওয়া হতো, বাথরুমে যেতে চাইলে শুধু খুলে দেওয়া হতো, বাথরুম টাথরুম উনি করতেন। এরপর রাত্রেবেলা যখন সবাই শুতে যেত তখনও পর্যন্ত ওনাকে বাইরে থেকে দরজা লক করে দেওয়া হতো। বলা হতো যে যদি তোমার বাথরুম যেতে লাগে তুমি জোরে চিৎকার করবে, আমরা এসে দরজা খুলে তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি একা বেরোতে পারবে না। বাইরে দিয়ে দরজা লক করে, তারপরে তো ধরো তোমার ওই বেড়াটা দেওয়া রয়েছে বাঁশের, তারপর ক্রস করে গেলে সেই পুকুরটা পড়ে। তো এরকম দিনের পর দিন চলছে, কিন্তু ওই অত শরীর খারাপের মধ্যেও কিন্তু মৌমিতাকে অসম্ভব ভালোবাসতো। মানে মৌমিতা বলছে, আমি যেদিনকে মানে শেষের দিকে যখন ফোন করেছি না, তখনও জানো তো দিদি আমার সাথে ভিডিও কল করতো, আর ভিডিও কলে আমাকে দেখতো, কথা আর বলতো না, কিছু বলতে পারতো না, বলে প্রকাশ করতে পারতো না, কিন্তু এরকম ওই স্ক্রিনটার উপরে না, মোবাইলের উপরে এইভাবে হাত বোলাতো, মানে এটা খুব আদরের ছোঁয়া, একটা আদরের টাচ দিত। তো এই ব্যাপারটা চলছিল। এইবার তার কিছুদিন পর হঠাৎ করে একদিন রাত্রেবেলা মৌমিতার হাজবেন্ড কলকাতার বাড়িতে শুয়ে আছে। এবার ওদের যেহেতু বললাম গঙ্গাসাগরে শ্বশুর বাড়ি, তো ওই গঙ্গাসাগরের মেলা থেকেই কেনা কোনো একটা খুব সুন্দর ঝিনুকের, এই দেখবে ঝিনুকের উপর ঝিনুকগুলো তলা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে অ্যারেঞ্জ করে সেই মিররগুলো হয় না সুন্দর, ওরকম একটা ঝিনুকের মিরর ছিল ওর ঘরে। তো ডাইনিং প্লেসে ওইটা রাখা ছিল। হঠাৎ করে মৌমিতার ওই অ্যারাউন্ড 2:30-এর দিকে ঘুমটা ভেঙে যায়। ও তড়বড় করে বেরিয়ে এসে দেখছে যে ওই অত বড় ভারী ঝিনুকের মিররটা, যেটা খুব ভালোভাবে আটকানো ছিল, প্রায় ওটা বছর 3 আগেকার। তো বলছে 3 বছর ধরে ওটা কিন্তু ওই একই জায়গাতে ঝুলছে টাঙানো অবস্থাতে, কোনোদিন হাওয়া দিলে নড়তে পর্যন্ত ওই জিনিসটাকে আমরা দেখিনি। সেটা কিভাবে গড নোজ পুরো ঝনঝন করে না মাটির মধ্যে পড়লো, এবং ওই ঝিনুকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তের মধ্যে। বলে পড়ে গেল তো এত জোর, আমি তখনও ভাবছি যে তাহলে হয়তো হতে পারে কি একটা দুটো ঝিনুক খুলে যাবে বা কিছু ঝিনুক হয়তো খুলে বেরিয়ে যাবে, পুরোটা যে ওই রকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কিন্তু ঠিক 2:30 বাজে আমি দেখছি ওরকম পুরো দাম করে পড়লো, এবং অত রাত্রে ওই নিস্তব্ধতা ভেঙে বুঝতেই পারছো যখন মিররটা পড়েছে নিচে কি বিকট আওয়াজটা হয়েছে, এবং সে ঝনঝন করে আওয়াজ হয়ে উঠলো, সঙ্গে সঙ্গে ওটা চূর্ণ বিচূর্ণ। বলছে তার জাস্ট 5 মিনিটের মধ্যে ফোন আসলো, ফোনে আমার দেওর ফোন করেছে, ফোন করে বলছে যে তোমাদেরকে এক্ষুনি আসতে হবে, দাদু এরকম বড় দাদু মারা গেছে। তো বড় দাদু মারা গেছে মানে কি করে,
তখন বললো যে জানি না কিভাবে শেকল দিয়ে বাঁধা ছিল, বাইরে দিয়ে দরজা বন্ধ করা ছিল, শেকলটা ভেতর দিয়ে ভেঙেছে, বাইরে দিয়ে দরজাটা লক করা ছিল, সেই দরজাটাকে ভেঙেছে। কি করে ভেঙেছে ওরা বুঝতে পারছে না। একটা 90 বছরের মানুষ, যতই হোক তার তো ফিজিক্যাল স্ট্রেংথ নিশ্চয়ই একদম একটা ইয়াং ছেলের মতন হতে পারবে না। ওই রকম মোটা শেকল দিয়ে বাঁধা ছিল, সেই জানলার সাথে শেকলটা ভেঙেছে কোনোভাবে। তারপর শেকলের চেনটা ভেঙে বাইরে বেরোনোর জন্য দরজাটা ভেঙেছে, যেটা কিনা বাইরে দিয়ে একটা বড় তালা দিয়ে লক করা ছিল, সেটাকেও কিভাবে ভেঙেছে ওরা ঠাউর করতে পারছে না। তারপর বোধহয় কোনোভাবেই নেমে এসে হুড়মুড় করে ওই বাঁশের বেড়ার উপরে পড়েছে, বাঁশের বেড়া টেড়াগুলোও ভেঙে গেছে, ভেঙে গিয়ে পুকুরের পাঁকের মধ্যে নেমে গিয়ে পুরো কোমর অবধি একদম আটকে গেছে, একদম সোজা, মানে পুরো দণ্ডায়মান অবস্থাতে ওইভাবে পুকুরের মধ্যে গেঁথে গিয়ে রীতিমতো ওনার ডেথ হয়ে গেছে। মানে ওনার এই মৃত্যুটা এত ভয়ানক ছিল, এত মারাত্মক ছিল যে ওরা বলছে না আমরা না ভেবে বুঝে উঠতে পারছি না যে কি করে কি হলো। এখন সবার একটুখানি ক্লান্তি, ঘুমের মধ্যে চোখটা তো ডেফিনেটলি বুঝেই এসেছে প্রত্যেকের, তো সবাই বাড়ির ঘুমোবে বলেই তো ওনাকে এত ব্যবস্থা করা যে যাতে কোনোভাবেই না উনি ওই পুকুরের দিকে যেতে পারেন। কিন্তু ওনারা একটা বুঝতে পারলেন যে কেউ তো এসেছিল ওনাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, অনেক দিন ধরেই ব্যাপারটা চলছিল, কিন্তু ফাইনালি আজকে ওনাকে টেনে নিয়ে চলে গেছে। জিনিসটা কিন্তু ওরা ধরে রাখতে পারলো না বড় দাদুকে। তো ওরা একদম ওই ভেতরের রুম থেকে দেখছে শেকল ভাঙা, তারপর দরজা ভাঙা, তারপরে বাঁশের বেড়া ভেঙে একদম পুকুরে, তাও আবার মানে কোমর অব্দি পুরো গেঁথে গেছে, বাকি পোর্শনটা পুরো স্ট্রেট এরকম সোজা হয়ে চোখগুলো বিস্ফোরিত অবস্থাতে উনি দাঁড়িয়ে রয়েছেন পুকুরের মধ্যে। তো ওনাকে ওইভাবেই ওনার বডিটা তোলা হয়, ওরা যায় প্রত্যেকে। তো এবার যথারীতি ওনার কাজকর্ম হবে, পিসি টিসিরা সবাই এসেছে। তো এবার রাত্রেবেলা কি হয়, যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে থাকি তখন প্রচুর ক্রাউডসের মধ্যে যারা ইয়াং বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে আমরা একটু ভালো জায়গাটা অফার করে দিই, বা যারা একটু বাইরের লোক আর যারা একদম ঘরেই থাকে তাদের তো নিচে বিছানা করে ঢালাও, সকলে শুয়ে টুয়ে পড়ে। তো পিসি শাশুড়িরা সবাই বলেছে আমরা একসাথে বোনেরা সব শুয়ে পড়বো। তো মৌমিতা যেহেতু বাড়ির বউ এবং নাত বউ এবং খুব আদরের ওদের, তো ওকে বলেছে তুমি একটা এই, ওকে আর ওর হাজবেন্ডকে মনে হয় কোনো একটা উঁচু তক্তার মধ্যে শুতে দিয়েছে যে তোমরা ওটাতে শুয়ে পড়ো। তো ওরা ওটাতে শুয়ে পড়েছে। তো মৌমিতা সারা রাত্রে ঘুমোতে পারেনি সেই দিনটা, সারা রাত্রি মানে ওই যেদিনকে উনি মারা গেলেন তারপরের দিন তো সমস্ত আর কি ওদের দাহ টাহ করা হলো, সেই যে রাতটা পড়েছে সেই রাতটা মানে আগের দিন রাতে ঘটনাটা ঘটেছে, পরের দিন রাত্রের কথা বলছি। সেই রাত্রে মৌমিতা বলছে আমি দিদি এক ফোঁটা চোখ লাগাতে পারিনি, আমি যতবার চোখ বন্ধ করেছি আমার ততবার মনে হয়েছে যে দাদু মানে ওই বড় দাদু এসে ঠিক আমার গেটের কাছটায় দাঁড়িয়ে রয়েছে ঘরের, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে প্রথমে না মিটি 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 হাসছে আমাকে দেখে, মানে আমাকে দেখে খুশি হয়েছে যে আমি এসেছি তাতে খুশি হয়েছে, আমাকে দেখে এরকম মিটি 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 করে প্রথমে হাসছে। আর তারপরে ক্রমশ আমার মনে হলো যে উনি না আস্তে আস্তে গোঙাতে শুরু করলেন, ওই হাসি মানে মুখটা যেটা দেখতে পাচ্ছিল সেটা আস্তে আস্তে গোঙানো বা আস্তে আস্তে ঠুকরে 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 উনি কাঁদতে শুরু করলেন। একটা ছেলে বা বয়স্ক মানুষের যেরকম একটা গম্ভীর একটা গলায়, একটু ক্র্যাকি একটা গলাতে আস্তে আস্তে গোঙানো স্টার্ট হলো, আর তার সাথে ওরকম ওই হাসিটা তো কোথায় মিলিয়ে গেল। এই অবস্থাতে ওনাকে দেখে যখন উনি ওরকম গোঙাচ্ছেন ভীষণভাবে, ও আর মানে স্বপ্নেও ব্যাপারটা নিতে পারেনি, ও সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বসেছে। তো ওর নিচেই পিসি শাশুড়িরা ঘুমোচ্ছিল, তারা তো তাড়াতাড়ি উঠে বসেছে, বসে বলছে কি হয়েছে কি হয়েছে, তখন বলছে যে এরকম আমি দেখলাম দাদু একটু দরজার সামনে দাঁড়িয়েছিলেন, ওখানে এসে প্রথমে খুব হাসছিল, তো হাসছিল যখন আমার খুব কমফোর্টেবল লাগছিল, আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আস্তে আস্তে ওই মানে হাস্যকর মুখটা মানে ওই হাসি হাসি মুখটা সেটা যে কি করে মলিন হয়ে গেল, এবং তারপরে আস্তে আস্তে গোঙাতে শুরু করলো, ডুকরে ডুকরে যখন কাঁদতে শুরু করেছে, চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে আসছে, সে এক ভয়ঙ্কর দৃষ্টি, ওটা আমি নিতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি মানে খুব ভয় পেয়ে গেছি, এই ও আর কি এক্সপ্লেন করে। তো পিসি শাশুড়িরা খুব ভালো, তো ওনারা বলেন যে দেখ বাবা ও তো মানে বউ আমাদের বাড়ির নাত বউ আর খুব আদরে ছিলেন দাদুর, তো ওকে তুই এখানে রাখিস না, শ্রাদ্ধ শান্তির কাজের দিন তোরা আবার চলে আসিস, তোরা দুজন চলে যা বলে পিসিরাই কিন্তু ওকে পাঠিয়ে দিল কলকাতাতে। আবার ওর হাজব্যান্ডকে বললো তুই কলকাতাতে ওকে নিয়ে চলে যা, ঠিক আছে, ওকে এখানে থাকার দরকার নেই, আর আমাদের কিছু ভালো ঠেকছে না, এটা ঠিক না, কোথায় কোন নজর পড়বে, যতই হোক বাড়িতে একজন মারা গেছে। তো
ওরা মানতো কি গ্রামের দিকে ভৈরবী পাতা বলে কিছু হয় মেবি, ঠিক আছে, সেই ভৈরবী পাতা ওর আঁচলে বেঁধে দেয় আর ওকে কাজল লতা টতা দিয়ে দেয়, দিয়ে বলে যে তুমি স্ট্রিক্টলি এটা মেনটেন করবে, যে কদিন তুমি আর কি ওনার কাজকর্ম না মিটে যাচ্ছে, শ্রাদ্ধ শান্তি সব না মিটে যাচ্ছে, ওই আঁচল থেকে ভৈরবী পাতাগুলো মানে খুলে ফেলে দেবে না, ওটা বেঁধেই রাখবে নিজের আঁচলে, ওই আঁচলের ওইখানে, আর তার সাথে তুমি ওই কাজল লতাটা সবসময় ইউজ করবে। তো ঠিক আছে, ও কলকাতায় চলে আসে ওর হাজবেন্ডের সাথে। এইবার হাজবেন্ডের সাথে কলকাতায় আসার পর থেকে ওর বলছে যে আমি যখন থেকে ফ্ল্যাটে ঢুকেছি, বিশ্বাস করো দিদি আমার গাটা অসম্ভব ভারী লাগছে, আর যেই সন্ধ্যেটা নামে না, সন্ধ্যেবেলা আমার খালি মনে হয় যেন আমার ঘাড় দুটোকে কেউ চেপে ধরেছে। এই ফিলিংসটা যে আমার কেন হওয়া শুরু হলো আমি জানি না, বাট তার সাথে দেখলাম, আচ্ছা পাপিয়া লিখছে গল্প আছে 8240840618 আমার নাম্বার, 8240840618 নাম্বারে তোমরা গল্প শেয়ার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এবার হলো কি যে হ্যাঁ উনি, আচ্ছা আমি লাইভ সেশন করি তো আমি না মাঝখানে কোনো কথা বললে একটুখানি কোন জায়গাতে ছিলাম সেটা থেকে অনেক সময় বেরিয়ে যায়। তো এবার যেটা হয় যে উনি ওই যথারীতি চলে আসলো, ওরা আসার পরে ও ফিল করছে যে ঠিক সন্ধ্যেটা নামলেই মনে হয় যেন ঘাড়ের ওপর প্রচন্ড একটা প্রেশার পড়ছে, ঘাড়ে যেন কেউ প্রচন্ড চাপ দিচ্ছে, আর বাকি রেস্ট অফ টাইমেও বাড়ির মধ্যে মনে হচ্ছে যেন অসম্ভব গাটা ছমছম করছে, গাটা ভারী লাগছে, ঠিক আছে। কোথাও গিয়ে ও একটা মানে ভীষণ আনকমফোর্টেবল লাগছে ওর কাছে ফ্ল্যাটের অ্যাম্বিয়েন্সটা। যাই হোক, এটা কিছুদিন চলছে, আবার 2-3 দিন পর থেকে ও শুনতে পাচ্ছে যে পুরো পা ঘষে ঘষে হাঁটা। ও আমাকে একটা জিনিস বলেছে যে পা ঘষার আওয়াজটা কবে থেকে পায়, ওদের একটা কি নিয়ম আছে গঙ্গাসাগরের দিকে বোধহয়, যে 3 দিন ওরা মারা যাওয়ার পর প্রথম মুড়ি খায়, যেটাকে তিতান্ন বলে। আমি জানতাম না, আমাদের এই প্রথাটা নেই বলে আমি অতটা জানি না। তিতান্ন বলে বোধহয় কোনো একটা রিচুয়াল আছে যেখানে ওরা 3 দিন প্রথম মুড়ি খেয়ে থাকে বলে। ওই 3টে দিন কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি, তিতান্ন 3 দিন, ওই খালি গা ভারী লাগতো। এরপর থেকে না আমি আস্তে আস্তে আমি শুনতে পেতাম যে কেউ যেন পা টেনে টেনে হাঁটে। ওর দাদুর না একটা মানে একটা প্যাটার্ন থাকে না, প্রত্যেকের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে যে সে কিভাবে হাঁটে। তো ওই দাদুর একটা প্যাটার্ন ছিল, ওনার একটা পা একটু ছোট বড় ছিল বলে একটু টেনে টেনে হাঁটতেন, আর তাদের একটা এরকম টাইপের একটা আওয়াজ হতো, মানে একটা আওয়াজ তৈরি হতো যে জায়গাটা কড়া পড়ে গেছিল পায়ের, আর যখন উনি হাঁটতেন মাটিতে বা ধরো ওই উঠানের মধ্যে এরকম এরকম একটা আওয়াজ হতো। তো ওই আওয়াজটা ও পেতে থাকে, ও প্রত্যেক দিনই শুনতে পেত যে ওরকম একটা আওয়াজ হচ্ছে, আর তার সাথে পরিষ্কার বুঝতে পারতো, উপলব্ধি হতো যে কেউ একটা যেন ঘরের মধ্যে ওর সাথে রয়েছে। তো এই ইনসিডেন্টগুলো তো চলছে, ও ফোন করে ওর শাশুড়িকে বলে আর কি। তো শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই বলছে যে তুই আর কটা দিনের তো ব্যাপার, দাদুর তো কাজের দিন চলেই আসলো, তুই খুব সাবধানে থাক, এই কটা দিন তুই নিজেকে মানে একদম সব সময় মাথায় ওই কাজল লতা দিয়ে রাখবি, চুল টুল ছেড়ে কোথাও বেরোবি না, ইত্যাদি ইত্যাদিগুলো মেনটেন কর, দেখ কাজ টাজ হয়ে গেলে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আসলে তোকে তো ভীষণ ভালোবাসতেন, একটু তুই পারলে কোনো জায়গা থেকে গাটা বাঁধিয়ে নিলে নিস। তো যাই হোক, ও আর অতটা বিষয়টাকে গুরুত্ব দেয়নি, যে গাটা অত বাঁধায়নি, হয়তো ভাবছে যে ঠিক আছে আমারও একটা হ্যালুসিনেশন হতে পারে, দাদু মারা গেছে, উনি যেহেতু আমার খুব কাছে ছিলেন, খুব ভালোবাসার ছিলেন, আমি হয়তো কিছু হ্যালুসিনেট করছি, হতেই পারে, হোয়াট এভার ইট ইজ। তো ওই ব্যাপারটাকে ইগনোর করে যায়, কাজকর্ম সমস্ত মিটে যায় সব ঠিকঠাক ভাবে। তারপরে কিন্তু বলছে যে দিদি আমাদের বেশ টানা মাস 6 কোনো প্রবলেম হয়নি। এরপরে আবার এই লাস্ট ইয়ার পুজো, মানে যেদিন মহালয়া ছিল, মহালয়ার ঠিক আগের দিন রাতের ঘটনা, মানে মহালয়ার দিন সকালবেলা তো তর্পণ করে মানুষ, তো ওই দিনকে তর্পণ করবে, তারপর দেবীপক্ষ শুরু হবে। তো ওই তর্পণের দিনের আগের যে রাতটা পড়ে, সেই রাতের একটা ঘটনা বলছি। ওর হাজবেন্ড অফিস থেকে বাড়ি ফিরলো, একদম শান্তভাবে বাড়ি ফিরলো, যেরকম প্রতিদিন ফিরে ওকে কি যে হলো ওদের মধ্যে, মানে 2-1টা কথা কাটাকাটি। ও হঠাৎ করে বললো আমি একটু নিচ থেকে আসছি। তো মেয়েটা মমিতা বলেছে যে না তুমি এখন আবার নিচে যাবে কি করতে, সিগারেট খেতে, এখন আর নিচে যেতে হবে না। সামান্য এই কথা থেকে সূত্রপাত, সে হঠাৎ মৌমিতাকে মানে রীতিমতো চুলের মুঠি ধরে তেড়ে যাচ্ছে তার দিকে, অকথ্য ভাষায় তার সাথে নানান রকম ভাবে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, একটা অদ্ভুত রকম রাগ, অর্থাৎ চোখ দুটো প্রচন্ড লাল টকটকে হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছি না যে কি হলো, ও এত রেগে কেন গেল, কি ব্যাপার
ব্যাপার। যাই হোক, ও তখন কিছু বুঝে উঠতে না পেরে কি করেছে বলে, আমি না এত হেল্পলেস লাগছিল, আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছি। তো ও বলছে যে মানে তুমি বুঝতে পারছো না দিদি আমার ফিলিংসটা, আমি ওকে ভয় পাচ্ছি, কিন্তু আমি বেশ ভয় পাচ্ছি, কারণ আমি আমার হাজবেন্ডকে চিনি, যে আমার সাথে কোনোদিন একটা জোরে উঁচু গলায় কথা অব্দি বলে না, সে ওরকম একটা অকথ্য অ্যাবিউজিভ ভাষাতে আমাকে এইভাবে বলছে, আমাকে তেড়ে মারতে আসছে। আমার না জিনিসটা ঠিক লাগেনি। আমি সঙ্গে সঙ্গে ওকে না এরকম জড়িয়ে কোলপাজা করে ধরে, আর আমার মনে তখন যেটা এসেছে, মানে আমার মনে তখন ফার্স্ট এসেছে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে শুরু করেছি, আর ওকে চেপে ধরে রয়েছি, ঠিক আছে। তো ও বলছে আমি বেশ কিছুক্ষণ এটা করার পর দেখছি আস্তে 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 ও না একটু শান্ত হলো। আমি শান্ত হতে ওকে বসালাম, জল টল দিলাম, জলটা খেলো, খেয়ে না চোখটা বন্ধ করে এরকম বিছানাতে হেলান দিয়ে বসেছে। তা আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়িকে ফোন করাতে, আমার শাশুড়ি বলছে ওকে হলুদ পোড়া দে, ওকে হলুদ পোড়া দে এক্ষুনি। তো ওকে আমি হলুদ পোড়া ওই যেভাবে শাশুড়ি বলেছিল দেয়, শুকনো লঙ্কা টঙ্কা দেয়, দিয়ে গুঁড়িয়ে টুড়িয়ে দিতে, খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে সে ছেলে কিন্তু একদম নর্মাল। তো তারপরে তো ভোরবেলা উঠেছে, এবার তর্পণ করতে গেল, দাদুরও তর্পণ করবে, করে টরে আসে। তো এটা কোথাও ওদের একটা ইন্টারপ্রিটেশন যে দাদুও না ইয়াং কালে প্রচন্ড রাগী স্বভাবের ছিলেন। মানে তথাকথিতভাবে শোনা যায় যে যখন আর কি ওই বড় দাদুর যে ওয়াইফ ছিলেন তার মুখ থেকেই পরবর্তীতে আর কি ওনার শাশুড়িরা শুনেছে যে উনিও মানে একটু কোনো কোনো ব্যাপারে খুব রেগে গিয়ে মাঝে মাঝে টর্চার করতেন ওনার ওয়াইফকে। আগেকার দিনে মানুষেরদের তো এত এইরকম কথায় কথায় ঘষা হতো না, তারা বেরিয়েও যেত না, ডিভোর্সও করতো না, হ্যাঁ এই ব্যাপারটা তো ছিল না অতটা, তো অনেক কিছুই তারা মেনে নিত। তো উনিও একটু হলেও ওনার ইয়াং বয়স, উনি কিন্তু পরবর্তীতে বৃদ্ধ বয়সে প্রচুর চেঞ্জ হয়ে গেছিলেন, এবং অতটা কোনোদিন জোর গলায় কারোর সাথে কথাও বলতেন না পর্যন্ত। আর নাতবউকে তো ভীষণ সম্মান করতেন, কিন্তু উনার যখন বাল্য বয়স, মানে বাল্য বলবো না, মানে যখন উনি মিডল এজেড ছিলেন, যখন উনার ধরো রক্তে প্রচুর তেজ, তখন কিন্তু নিজের ওয়াইফের সাথে কখনো কখনো উনি এরকম কিছু ব্যবহার করতেন। তো ওরা এটা রিলেট করে বা মানে এটা ওর বক্তব্য যে আমার মনে হয় যে হয়তো পরের দিন তর্পণ করার ছিল, তো পরের দিন সকালবেলা ওটা উনি একটা জানান দিলেন বা উনি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। হয়তো ওনার মনে হচ্ছিল যে ওরা তর্পণ করবে তো আমার জন্য, সেটাই হয়তো ওটা একটা জানান দেওয়া যে তোরা কিন্তু আমার কাজটা করবি, হয়তো এরকম কিছুটা ইন্ডিকেট করা। বা একটা কিছু তো ঘটেছিল সেদিন ওর হাজবেন্ডের সাথে, অপারেশন, বিকজ ওর হাজবেন্ড এরকম মানুষই নয়। এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন ওর হাজবেন্ডকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি হয়েছিল, তুমি কেন এইভাবে রিয়াক্ট করছিলে বা কিছু, তো তখন কিন্তু আচ্ছা শ্রেয়া তোমার বলা গল্পগুলো শুনতে খুব থ্রিলিং লাগে, থ্যাংক ইউ। আচ্ছা একদম ঠিক বলেছেন, খুব মিষ্টি লাগছে দিদি তোমাকে, প্রীতি, থ্যাংক ইউ। আচ্ছা তো এবার যেটা হয় যে স্বাভাবিকভাবে ও ওই দিনটাতে ও বুঝতে পারে যে ওর হাজবেন্ডের সাথে কিছু তো একটা আনইউজুয়াল ঘটেছিল। তো সেই দিন তো কোনোভাবে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে কাটায়, পরের দিন আবার তর্পণ করে আসার পর আর কোনো সমস্যা কিছু হয়নি। আবার দিন কাটছে, রাত কাটছে, ঠিক এইবারে যে পুজোটা পড়েছে, পুজোর আমি তো মহালয়ার ঘটনাটা বললাম, পুজোর দিন নবমীর দিন, পুজোর চলাকালীন নবমীর দিনকে ওর হাজবেন্ডের কোনো একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ ওদের বাড়িতে এসেছিল। তো এমন কিছু বাল্যবন্ধু বা সেরকম ব্যাপার নয়, ওই অফিসে কলিগ, নতুন রিসেন্টলি তাদের আলাপ হয়েছে, তো দুজনের মধ্যে খুব ভালো একটা কোঅর্ডিনেশন তৈরি হয়েছে, দুজনে খুব ভালো বন্ডিং। তো অফিসে ওরা একই প্রজেক্টে রিসেন্ট কাজ করছে, তাই বলেছে যে তুই আসিস তোর ওয়াইফকে নিয়ে পুজোতে আমাদের বাড়িতে। তো সেই হিসেবে নবমীর দিন তারা আসে। তো এই যে ভদ্রলোক, ইনি একটু এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন, বা উনি একটু আধটু এই সমস্ত কিছু চর্চা করেন, বা টুকটাক কিছু বলতে পারেন, টুকটাক না মানে বেশ ভালো রকমই উনি অনেক কিছু চর্চা করেন, এটা ওরা জানতো। তো ওই ভদ্রলোক এসেছে, ভদ্রলোক এসে চাটা দিয়েছে, ও খাচ্ছে টাচ্ছে, খেতে খেতে হঠাৎ করে চায়ের একটা মানে পেয়ালা থেকে একটু মুখে চাটা সিপ নিয়ে রেখে খুব গম্ভীরভাবে বলছে, আচ্ছা তোমাদের বাড়িতে রিসেন্ট কি কোনো বয়স্ক মানুষ মারা গেছে? তখন স্বাভাবিকভাবে ওরা না বুঝতে পারছে না, ওরা ভাবছে যে, বিশেষ করে মৌমিতা বলছে আমি ভাবছি যে হতে পারে যে আমার হাজবেন্ড হয়তো কথা প্রসঙ্গে কোনো সময় বলেছে আমার দাদু মারা গেছে বা কিছু। আমি বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বললাম হ্যাঁ ওই তো আমার দাদা শ্বশুর মারা গেছেন। তখন বলছে যে তোমার দাদা শ্বশুর কি একটু লম্বাটে ছিলেন? বলছে হ্যাঁ একটু লম্বা ছিলেন। ওনার গায়ের রংটা কি অমুক ছিল? হ্যাঁ। আচ্ছা ওনার একটু খোঁচা খোঁচা দাড়ি, এরকম মুখের আদল ছিল? মানে উনি একটু ডিসক্রিপশন দিচ্ছেন, হ্যাঁ এরকম ছিল। আচ্ছা উনি কি একটু পা টেনে টেনে হাঁটতেন?
এটা যখন বলেছে না, মমিতার হাজবেন্ড দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। মমিতা বলছে দেখো দিদি, আমরা যদি কোনো কথা প্রসঙ্গে কারোর ব্যাপারে কোনো কথা বলি, বাট সে তো এত ডিটেল ডেসক্রিপশন তো আমরা কাউকে দেবো না। না, ধরো আমার দিদা আছে, সেটা তোমরা সবাই জানো, কারণ আমি কথা প্রসঙ্গে বহুবার আমার দিদার কথা এসেছে। আমি বলি যে আমার দিদাকে আমি খুব ভালোবাসি, শি ইজ ওয়ান অফ মোস্ট প্রিশিয়াস ওয়ান ফর মাই। তো আমরা একটু এই ধরনের টাচ দিয়ে বেরিয়ে যাই, ঠিক আছে? তো আমরা সে এবার কিভাবে হাঁটে, সে কিভাবে কথা বলে, সেগুলো থোড়ি আমি কখনো মানে ওইভাবে তো কখনো ডেসক্রাইব করবো না, কখনোই করবো না। কেন করব? কোনো প্রসঙ্গ ছাড়া। আর তাছাড়া মানে এত ডিটেলিং উনি করছেন, খোঁচা খোঁচা দাড়ি, এইরকম নাকটা, এরকম চোখটা, ওইভাবেও কেউ বলবে না। আর বড় দাদুর অত ছবি টবিও কিছু ওদের ঘরে ছিল না যে কোনো দিন কথা প্রসঙ্গে হোক বা কিছুতে যে তাকে দেখাবে ওর হাজবেন্ড, সেটাও পসিবল না। উনি ফার্স্ট টাইম বাড়িতে এসেছেন, উনি নিশ্চয়ই আজকালকার দিনে উনি ফেসবুকও করেন না যে ওনার ফেসবুকে প্রোফাইল ছিল সেখানে দেখেছেন। তাহলে মানে ম্যাটারটা কি? ওনারা বুঝতে পারছে না যে বিষয়টা কি হলো, মানে উনি কি করে এত ডিসক্রাইব করে পুরো জিনিসটাকে এত সুন্দর নিখুঁতভাবে বলছেন। তখন সাডেনলি উনি যেটা বললেন যে আমি এটা কথা বলবো, তোমরা ভয় পাবে না তো? তো বলছে না, কি বলুন। বলছে কি, তোমাদের ঠিক পেছনে ব্যালকনিতে উনি দাঁড়িয়ে আমাদের দেখছেন। আর এটা শোনার পর মমিতা বলছে আমি না দিদি কিভাবে রিয়াক্ট করবো আমি বুঝতে পারছি না, মানে চা খাওয়া তো তখন মাথায় উঠে গেছে, মানে এটা কি করে পসিবল, এটা কি করে হচ্ছে। আচ্ছা, ওই পাঞ্জাবি নাম্বারটা, হ্যাঁ আকাশ তুমি একটু যারা যারা তোমার ওই পাঞ্জাবির ওয়ার্কের নাম্বারটা চাইছে একটু প্রোভাইড করে দিও। হ্যাঁ, আমি বলে দিয়েছি 8697113767। তবু যাদের পার্সোনাল রিকোয়ারমেন্ট আছে তাদেরকে একটু, তুই যখন অন আছিস নাম্বারটা ড্রপ করবি। আচ্ছা, এবার যেটা হলো স্বাভাবিকভাবে ও বলছে আমি না জাস্ট থমকে গেলাম। কি বলছেন উনি? উনি জাস্ট মাথাটা তুলে বললেন যে উনি ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের কথোপকথনও শুনছেন, আমাদেরকে দেখছেন। পুরো সবাই বলছে দিদি আমরা একদম নিস্তব্ধ হয়ে গেলাম, আমরা আর কেউ কোনো কথা বলছি না, জাস্ট আমি আর আমার হাজব্যান্ড মুখ চাওয়াচাই করছি। ওর ওয়াইফও পুরো স্টার্ন, তবে ওর ওয়াইফ খুব একটা শকড নয়, কারণ ওর ওয়াইফ এইগুলোর সাথে হয়তো খুব একটা মানে ওর একটা ঘরোয়া ব্যাপারে ওর জন্য এই জিনিসটা, কেননা ও এগুলোর সাথে অ্যাকাস্টমড বোঝা যাচ্ছিল, কারণ ও দেখলাম বেশ একটুখানি খুব একটা চিকচিকে চোখে বলে না, ওইভাবে তাকাচ্ছে ওর দিকে। তার মানে কি, ও জানে যে ও যেটা দেখছে বা বলছে সেটা হয়তো ঠিকই হবে। হ্যাঁ, ওদের একটু মিচকি হাসছে ওর দিকে তাকিয়ে, আর উনিও একটুখানি ওর দিকে তাকাচ্ছেন আর ওদের দিকে তাকিয়ে বলছে তোমরা ভয় পেও না, তোমরা জাস্ট ভয় পেও না, কিন্তু উনি তোমাদের সাথে তোমাদের এই বাড়িতে আছেন, আমি কিন্তু ওনাকে দেখেছি, এইটুকু শুধু উনি বলেছেন। তো তখন ওর ওয়াইফ বলছে তোমরা ভয় পেও না, উনি এরকম, আমি আজকে প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করছি না, উনি এরকম প্রচুরবার আমাকে ভয় দেখিয়েছিলেন প্রথম, তারপরে আমি এটার সাথে একদম কমফোর্টেবল হয়ে গেছি। উনি অনেক কিছু, অনেক আনইউজুয়াল জিনিস, অনেককে হয়তো দেখতে পান যেগুলো আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না। তো তখন ওরা বলছে তাহলে উপায়, তখন বলছে যে উপায় বলতে কিছুই নয়, আসলে হয়তো উনি তোমাদের কোনো ক্ষতি করবেন না, আমার যেটা মনে হচ্ছে যে উনি খুব একটা গুড সোল, কিন্তু উনি হয়তো কোনোভাবে তোমাদের সাথে খুব মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন, এবং যার জন্য উনি চট করে না তোমাদেরকে ছেড়ে চলে যেতে পারছেন না, কোনোভাবে উনি থেকে গেছেন এবং উনি এই ফ্ল্যাটেই আছেন। এবার ওদের প্রশ্ন হচ্ছে যে বাড়ি থেকে এই ফ্ল্যাটে কেন? তো তারপর যখন মমিতা বলছে আমি বললাম যে সেদিন রাত্রে কিন্তু একটা খুব জোরে আমার কাচের একটা মানে মিরর ছিল একটা, ওই মিররটা ভেঙে ঝিনুক টিনুকগুলো পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন উনি একটা কথা বললেন, উনি বললেন যে তুমি যেটাকে বলছো যে ওটা পড়ে গিয়ে উনি মানে ওর যেটা মনে হয়েছিল যে উনি হয়তো চলে যাচ্ছেন এটা জানান দিয়ে গেলেন, অ্যাকচুয়ালি সেটা নয়, উনি যে তোমার বাড়িতে এলেন সেটা হয়তো উনি জানান দিলেন ব্রাদার। মানে ও ভেবেছিল যে ওই যে কাচের ইয়েটা, আয়নাটা যে পড়ে গেল, আয়নাটা পড়ে গিয়ে হয়তো ভাবলো যে উনি জানান দিয়ে গেলেন শেষ বেলায় যে আমি চলে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা তা ছিল না, উনি এটা জানান দিয়েছিল যে আমি কিন্তু তোর ঘরে এলাম, ঠিক আছে? কেননা দেখবে একটা মানে কনসেপ্ট আমাদের আছেই, কিছুটা হয়তো কি রিলেট করতে পারবে, যে যখন কোনো ভূতের সিনেমা হয় দেখবে মুভিটা স্টার্টিংয়েই যখন কোনো একটা জায়গার কোনো একটা সোলের প্রেজেন্স বোঝানো হয় তখন হঠাৎ করে কিছু কাঁপছে, লাইটস ব্লিঙ্ক করছে, এরকম দেখায় না? তো
তো এগুলো কিন্তু একটা কাইন্ড অফ ইন্ডিকেশনস বলা যায়, যেখানে হয়তো কোনো নেগেটিভ অ্যান্টিটি আছে বা থাকলেও থাকতে পারে, বা সেই জিনিসটা এসছে সেটার একটা ইন্ডিকেশন দেয় সেও কিন্তু। তো সে শুধু চলে যাওয়ার সময় যে ওই দাঁতে করে কলসি তুলে ফেলে দিয়ে গেল তা কিন্তু নয়, সে মানে আসার সময়তেও একটা ইন্ডিকেশন সে দেয়। তো এটা কিন্তু সেইটা ছিল যে ওর দাদু বোঝালো যে আমি কিন্তু এখানে চলে এসেছি, ঠিক আছে। তো এবার ও বলে তাহলে এখন উপায়, তো উনি বললেন ঠিক আছে আমি একটা যজ্ঞ করব। উনি এগুলো সব করতেই পারতেন, উনি ভীষণ প্রফেশনাল এই ব্যাপারগুলোতে। তো উনি তারপরে একটা বড় করে, সম্ভবত আমি যতদূর শুনলাম যে যজ্ঞ করেছিলেন, তারপরে ওদের প্রত্যেকের দেহবন্ধন দিয়ে দেন। আর একটা কথা উনি বলেছিলেন, এক্সকিউজ মি, যারা নতুন শুনছে তাদের হয়তো একটু মনে হতে পারে আজকে আমার না একটুখানি শরীরটা আমি বুঝতে পারছি যে একটুখানি উইক ফিল করছি, কেননা সকালবেলা মন্দারমণি গেছি, এতদিন বেরোচ্ছিলাম না কারণ ঠান্ডা ছিল প্রচন্ড। এবার আজকে সকালবেলা একটু ঠান্ডাটা যেই দেখছি কমেছে, আবার গরম পড়ে যাবে, তো আমি ভাবলাম চলো যাই, গিয়ে একটু বিচ থেকে ঘুরেই আসি। তো এবার এসে তারপর থেকে দেখছি হালকা আমার ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমার ছেলে তোমার গল্প শুনতে খুব ভালোবাসে, কে লিখছে? পায়েল সান, ওকে। তো সরি, এক্সকিউজ মি প্লিজ, কেননা আমার বেশ একটু ঠান্ডাটা লেগেছে, আমি নিজে সেটা ফিল করতে পারছি, ভেতর থেকে একটু উইকনেসও লাগছে। এনিওয়েজ, এবার যাই হোক, ওই উনি যজ্ঞ করলেন, যজ্ঞ করার পর ওদেরকে দেহবন্ধন দিয়ে দিলেন, অ্যান্ড দেন ফাইনালি ওকে বললেন যে 1 বছর যেই কভার হয়ে যাবে, ওনার বাৎসরিক কাজগুলো হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ওনার পিণ্ডদানটা করে দিয়ে আসবে, কারণ উনি গুড সোল, কিন্তু কোনো কারণে উনি মুক্তি পাচ্ছেন না, হয়তো উনি ভীষণভাবে তোমাদের সাথে অ্যাটাচড, বা উনি একটা মায়ার জালে বেঁধে আছেন। তো সেই জায়গাটাকে কাটাতে হবে, কারণ মানুষ হয়তো ইনিশিয়ালি ক্ষতি করে না, কিন্তু একটা সোল যখন খুব বেশিভাবে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, বা যখন উনি কিছুতেই এই মানে পরলোকে গিয়েও এই লোকের মায়া কাটাতে পারেন না, তখন এখান থেকে কাউকে কখন যে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন, সেটা না বলা খুব মুশকিল। একটা মৃত্যুর পর কিন্তু কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়, তাই তো। তো সেই কারণে উনি এগুলো সাজেস্ট করেন এবং বলেন যে আমি আপাতত কিছুদিনের জন্য আমি এই জিনিসটাকে প্রোটেকশন দিয়ে রাখলাম, কোনো অসুবিধা হবে না, এখন ওইটা নেই। এবং বলছে যে যেদিনকে যজ্ঞটা হলো তারপর থেকে না দিদি, আমাদের রুমে ওই যে আমার সেই দাদু মারা যাওয়ার পরের দিন আমি বাড়িতে আসার পর থেকেই আমার যে একটা গা ভারী, গা ছমছম, সন্ধে হলে পিঠের ওপরটা ভারী লাগতো, এই যে ফিলিংসগুলো ছিল সেগুলো পুরো একদম সর্বতভাবে কেটে যায়। আমার আর কোনো প্রবলেম হয়নি পার্সোনালি, অ্যান্ড আমি আর ওই যে পা ঘষে ঘষে হাঁটার আওয়াজটা পেতাম সেটাও আর পাচ্ছিলাম না। যাই হোক, তো এইভাবে জিনিসটা এন্ড হয়। এখন আপাতত সব ঠিকঠাক আছে। এই রিসেন্ট বোধহয় ওর দাদুর কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেলে ওরা একটা পিণ্ডদানের ব্যবস্থা করবে। তো আমি জানি না তোমাদের কেমন লাগলো, আমার এই গল্পটা মারাত্মক ভয়ের লেগেছে, এবং দুটো জায়গা আমার খুব মানে সব থেকে যেটা আমাকে নাড়া দিয়েছে, একটা হচ্ছে যে আমার মনে হয় ওনার নিজের মৃত্যুটাই খুব একটা স্বাভাবিক মৃত্যু ছিল না, ঠিক আছে। কেননা আমি দেখলাম যে ওইভাবে শিকল ভেঙে, যেটাও বলছে দরজা ভেঙে, যেটা আবার বাইরে দিয়ে লক করা ছিল, ওই একটা বয়স্ক মানুষের পক্ষে 90 বছরের সব ভেঙে টেঙে বাইরে বেরিয়ে গিয়ে পুকুরে নেমে ওই রকম দণ্ডায়মান অবস্থাতে দাঁড়িয়ে থাকা, এটা আমি জানি না কতটা স্বাভাবিক। প্রথমত ওনাকেও কেউ ডেকে নিয়ে গেছে, আর সেটা হতে পারে যে ওনার বয়সজনিত কারণেই যাওয়ার সময় এসেছিল এবং পূর্বপুরুষেরা তো আসেই নিয়ে যেতে, সেটা নিয়ে গেছে। কিন্তু ওনার এই জানান দেওয়াটা, ওদের বাড়িতে আসাটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওর ওই বন্ধু যে কিনা ওর দাদুর ব্যাপারে বড়দের জানলে এটুকুই জানতে পারে যে ওর একটা বড় দাদু ছিল, দ্যাটস ইট, তার বেশি ইনফরমেশন কি করে পাবে, তাই না। তো এতটা ডিটেলিং যখন ও করলো, তখন ওদের আর না এটা মেনে কোনো উপায় ছিল না যে মাস্ট বি দেয়ার সামথিং, কারণ এটা অসম্ভব ব্যাপার ওর পক্ষে জানা যে দাদু হেঁটে মানে ওই পা টেনে টেনে হাঁটতেন। তো ওটাতে ওরা দুজনে পুরো একদম শকড হয়ে যায় যে এটা কি করে ও বলে দিল, এবং ও এটাই বললো যে ও দেখতে পাচ্ছে তাকে, এর থেকে ভয়ানক কিছু হয় না। আচ্ছা, এই গল্পটা খুব স্পুকি, দারুণ ভয় পেয়েছি, লিখছে সায়নী সেনগুপ্ত। মানে তুই ভাব, সব থেকে আমার যেটা মানে অদ্ভুত রকম গা শিরশিরে লেগেছে, যে ধরো আমি জানি যে আমার বাড়িতে কেউ একটা মারা গেছে, এবার কেউ যদি বাড়িতে এসে আমার সামনে বসে বলে এরকম কাউকে দেখতে পাচ্ছি, তোমার পেছনে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করাটা কতটা ডিফিকাল্ট হতে পারে, আমার এই জায়গাটা খুব ভয় লেগেছে। আচ্ছা,
দিদি তোমার আইড্রটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো ভগবান আর তো কিছু দেয়নি, দেওয়ার মধ্যে আমার এই চোখটাই দিয়েছে, আমার খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, নিজের চোখটাই আমার খুব পছন্দ, আর পৃথিবীর কোনো কিছুই পছন্দ না আমার। আচ্ছা, খুব ভালো লাগলো, আবার ভয়ঙ্কর ভয়ও লাগলো, দেখছে মনু বাসু, থ্যাংক ইউ। বেশ, তাহলে এরপর আমি নেক্সট স্টোরিতে যাব। নেক্সট যে স্টোরিটা যাব, আচ্ছা আজকে আমার কাছে রিকোয়েস্ট এসছে একটা রোম্যান্টিক হররের জন্য, যেটাকে আমরা বলে থাকি তথাকথিত গটিক বলে, ঠিক আছে। তো ওই একটা রোম্যান্টিক হরর আমি রাখছি, সেটা আমার সেকেন্ড চ্যানেলে। আর তার সাথে তোমার আরেকটা হোটেলের স্টোরি, যেটা প্রচন্ড ভয়ের লেগেছে আমার, ওই স্টোরিটাও একজন কে রিকোয়েস্ট করলো সকালবেলা, সঞ্চারী বললো আজকে তুমি আমাকে হোটেলের গল্প একটা শোনাবে। তো আমি এই চ্যানেলেও একটা হোটেলের স্টোরি বলছি, সেটাও খুব ভয়ের। আবার আমি সেকেন্ড চ্যানেলেও আরেকটু ওটা লেন্দি, ওই জন্য ওটাকে সেকেন্ড চ্যানেলে রাখছি, সেটাও খুব ভয়ের একটা হোটেলের স্টোরি, ঠিক আছে। তো রোম্যান্টিক হরর আর তার সাথে একটা হোটেলের স্টোরি সেকেন্ড চ্যানেলে যাবে। তার আগে এখানেও আর একটা হোটেলের স্টোরি বলবো, আরো একটা ভয়ের গল্প বলে নিই, তারপরে আমি আসছি হোটেলের স্টোরিটাতে। এটা আমাকে পাঠিয়েছে শ্রী আদক, ঠিক আছে। এই শ্রী আদক ওর পাশের বাড়ির এক কাকি শাশুড়ির কাছ থেকে এই স্টোরিটা আমাকে কালেক্ট করে দিয়েছে। ওর পাশের বাড়ির এই কাকি শাশুড়ির মানে উনি তো দেখেননি, মানে শ্রী তো দেখেনি উনাকে, কেননা কাকি শাশুড়ি যে শাশুড়ি মা, সেটা স্ত্রীর বিয়ে হওয়ার আগেই উনি মারা গেছিলেন। তো যার জন্য দেখা মানে উনাকে কোনোদিন চোখে দেখার ভাগ্য হয়নি ওর, কিন্তু ওনার প্রচুর গল্প ওই কাকিমার মুখ থেকে ও শুনেছে। তো বলে ওই কাকি শাশুড়ি আমাকে একটা ঘটনা বলেছে, মানে কাকি শাশুড়ির জীবনের এটা সব থেকে ভয়ঙ্কর ইনসিডেন্ট বলা যায়। যে স্ত্রী বলছে যে আমাকে বলছে যে উনি স্বভাবতই একটু মানুষটা মানে কিরকম বলবো, মিষ্টি দিদিকে লিখছে গীতাঞ্জলি, ও তুমি ট্যাগ করলে না শ্রেয়া নামটা, ওই জন্য আমাকে উপরে মেনশন দেখালো, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা হয় যে পাশের বাড়ি যেহেতু প্রচন্ড গল্প হয়, দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো, তো স্ত্রীকে উনি ওনার শাশুড়ির ব্যাপারে এই গল্পটা শেয়ার করেছেন। তো উনি বলছেন যে আমার শাশুড়ি স্বভাবতই একটুখানি খিটখিটে প্রকৃতির মহিলা ছিলেন, ঠিক আছে। মানে প্রচন্ড খিটখিট করতো, মানে কাউকে সহ্য করতে পারতো না। একটা মানুষ হয় না ভীষণ একটা নেগেটিভ ক্যারেক্টারের, তো ওর শাশুড়ি কিছুটা ওরকম ছিলেন, এবং ওর ওপরে ভয়ানক টর্চারিংও ছিলেন। ও যেটা বলছে যে আমাকে যা টর্চার করেছে বিয়ের পর থেকে, মানে সেটা যারা সেই সময় দেখেছে তারাই জানে, বা আমার হাজবেন্ডও কোনোদিন সেটাকে সেভাবে রিয়াক্ট করেনি, যেটা হয় স্বাভাবিক প্রত্যেকটা ঘরে, যে হাজবেন্ডরা তো খুব একটা মার এগেনস্টে গিয়ে বইয়ের জন্য কিছু বলে না, আর আগেকার দিনে সেটা আরোই হতো না। তো যার জন্য উনি অনেক কিছু সহ্য করেছিলেন। বাট মানে যাই হোক, ওনার প্রথম সন্তান রিম্পা হয়ে যাওয়ার পর যখন বেশ খানিকটা বড় হয়ে গেছে, ওনার আরেকটি মেয়ে আছে মৌ, কিন্তু মৌ তখনও হয়নি, তার আগে ওর শাশুড়ি গত হন। এবার বলি, ওরা সম্ভবত কোনো একটা অফিস কোয়ার্টারে থাকতো, এবং ওদের কোয়ার্টারটা এমন ছিল, ধরো একটা স্কোয়ার, তার মধ্যে একটা পোর্শনে ওরা থাকতো, আর একটা পোর্শনে ওর বোধহয় মেজো কাকিরা বা কেউ একটা এরকম থাকতো। আর ওদেরই বাড়ির ঈশান কোণ যেটা পড়ছে, সেই কোণটা, ওই কর্নার পার্টটা, সেটা কিন্তু অন্য কারো প্রপার্টি হয়ে যাচ্ছে। সেইটা কিন্তু মানে ওই কোয়ার্টারের, মানে এক সময় আমি এই জায়গাটা ঠিক ক্লিয়ার নই, কোনোভাবে হয়তো ওই কোয়ার্টারগুলো ওদের এক সময় মালিকানা বা ওনারশিপ ছিল না, ওখানে থাকতে দিয়েছিল, পরবর্তীতে কোনোভাবে সেগুলো হয়তো সেল করার সময় ওরাই পারচেস করে নেয়, বা মালিকানাটা কিন্তু পরবর্তীতে ওদের আন্ডারে চলে আসে। মানে এখন কিন্তু ওই জায়গাটা ওদেরই বাড়ি মনে হয়, ওখানে আর কিন্তু ওটা কোয়ার্টার হিসেবে গ্রান্টেড নয়, ঠিক আছে। তো ওরাই পরে মনে হয় ওটা পারচেস করে নিয়েছিল। আর ওই যে ঈশান কোণের পোর্শনটা, ওই পোর্শনটাতে একটা বাথরুম ছিল, যে বাথরুমটা কিন্তু পাশের বাড়ির আওতায় পড়ছে, মানে ওই পার্টিকুলার কোণটা কিন্তু ওদের নয়, ওই কোণটা, ওই বাথরুমটা পাশের বাড়ির বাথরুম। তো যাই হোক, এবার এইরকম ওদের বাড়ির স্ট্রাকচারটা, তো ওরা থাকতো। এবার ওদের রুমগুলো পরপর সামনে একটা টানা করিডোর চলে গেছে, মাঝখানে উঠোনটা, আর আরেকটা পাশে, মানে যদি আমি এল এর মতো কনসিডার করি, লং আর্মটাতে সাপোজ ওদের ফ্ল্যাটটা বা ওদেরই বিল্ডিংটা, আর শর্ট আর্মটাতে ধরে নাও ওই মেজো কাকিমাদের পার্টটা, ঠিক আছে, ডায়াগোনালি ওটা রয়েছে। তো এইরকম ওদের স্ট্রাকচার বাড়ির। এবার উনার যখন ওদের নামে ওনারশিপ হয়ে গেল, উনার ওই সেই শাশুড়ি মা কি করলেন, ছোট মেয়েকে উনি প্রচন্ড ভালোবাসতেন, এবং ছোট মেয়েকে ডেকে তার যাবতীয় যত সম্পত্তি, তারপর যত সোনা দানা, এভরিথিং, সমস্ত কিছু তার আওতায় করে দিলেন, ঠিক আছে। এমনকি ভেতরে ভেতরে এরকমও ব্যাপার হয়ে গেছিল যে এই যে বাড়িটারি সমস্ত কিছু ওনার ওই ছোট মেয়েকে উনি দিয়ে দেবেন। এখন বলে না ধর্মের কল বাতাসে নড়ে,
হলো কি মাঝখান থেকে উনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেটা তার ছোট মেয়ের বাড়িতে গিয়ে। এবার ছোট মেয়ের বাড়িতে গিয়ে যখন উনি অসুস্থ হলেন এবং ওখানে উনি কিন্তু আনফর্চুনেটলি মারা গেলেন। এবার তখন কি হলো, এরা ভীষণ রকম রেগে যায় ভাইয়েরা এবং বলে যে এরকম সব সোনা দানা সব কোথায় গেল মায়ের। তো বলে যে এবার না বললে আমরা কিন্তু তাহলে এবার পুলিশে কেস করবো, কেননা মা তো সুস্থ অবস্থাতেই তোর বাড়িতে গেছিল, তারপর থেকে সোনা দানা সমস্ত কিছু বাড়িতে মিসিং, হ্যাঁ সম্পত্তিও তলে তলে তুই কাগজপত্র রেডি করে ফেলেছিস, তাহলে ওটাও প্রমাণ পেয়ে গেল যে সম্পত্তির কাগজপত্র রেডি হয়ে গেছে। মানে ওই আন্টি যদি সাইন করে দিতেন না তাহলে কিন্তু সম্পত্তিটা ছোট মেয়েরই হয়ে যেত, মানে সাইন অব্দি আর জিনিসটা পৌঁছয়নি আর কি। ওরা তলে তলে কোথাও খবর লাগিয়ে এটা জানতে পেরেছে যে ছোট মেয়ের নামে সবকিছু করে দেবেন বলে উনি পেপারস অব্দি রেডি করে ফেলেছিলেন। তো বলে আমরা কিন্তু এটা কেস করব। এমনও তো হতে পারে যে তুই হয়তো তাকে কিছু তার বাড়িতে নিয়ে এসে উল্টাপাল্টা কিছু খাইয়েছিস বা কিছু করেছিস যার জন্য ও তাড়াতাড়ি মারা গেল, মানে চেয়েছিলি হয়তো সাইনটা করে দিয়ে মারা যাক কিন্তু সেটা হলো না, আনফর্চুনেটলি তার আগেই হয়ে গেল, কিছু তো গড়বড় আছে তুই করেছিস ইত্যাদি একটা নিজেদের ফ্যামিলির মধ্যে কেওয়াস হয়। অ্যান্ড দেন তারপরে ওরা মেনে যায় যে না ঠিক আছে আমরা কোনো ঝামেলাতে যাব না, মা নেই তো আমার আর কোনো কিছুর দরকার নেই, তো ঠিক আছে তোর সমস্ত কিছু তুই বুঝে নে বলে ওই মেজো ভাই ছোট ভাই সবাইকে সম্পত্তি দিয়ে আবার সোনা দানা সব ভাগটা করে নেয়। ঠিক আছে, তো এই হলো স্টেট। এইবার তারপরে কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পর ওরা বহুদিন পর্যন্ত কোনো খুব একটা যে ডিস্টারবেন্স ফিল করেছে বা কিছু তা নয়। এই শাশুড়ি মারা যাওয়ার বেশ কিছুদিন পরে মানে বছর খানেকের মাথাতে উনি কনসিভ করেন ফর সেকেন্ড টাইম। সেটা হচ্ছে যখন মৌ হয়, রিম্পার বোন হচ্ছে মৌ তখনও মানে ছিল না যখন উনি মারা গেছেন। তো মৌকে যখন উনি কনসিভ করেন তখন গিয়ে একটা প্রবলেম স্টার্ট হলো। তো প্রথম যখন ওনার ফার্স্ট ট্রাইমেস্টার চলছে সেই সময় হঠাৎ করে ওনার হাজবেন্ডের বেশ কিছুদিন নাইট শিফট চলতো, মানে 7 days যদি নাইট শিফট থাকে আবার 7 days উনি যাবেন হচ্ছে ডে শিফটে। তো এরকম ভাবে অল্টারনেটিভলি ওনার শিফট চেঞ্জ হতো। তো যে লটটাতে মানে যে টাইমটা ডিউরেশনে ওনার হয়তো 7 days একটা স্ট্রেচে নাইট শিফট পড়েছিল সেরকম একটা সময়ের কথা আমি বলছি। হঠাৎ করে উনি রিম্পাকে নিয়ে ভেতরে শুয়ে রয়েছেন, ওই ছোট কাকিমা এবার শুয়ে রয়েছে বিছানাতে। মনে হচ্ছে না ওনার শাশুড়ি এরকম একটা আওয়াজ করে করে যেত, মানে একটা লাঠি ছিল ওনার, ঠিক আছে, এরকম একটা আওয়াজ হতো উনি হাঁটলে পর। তো সেই আওয়াজটা অনেক দিন উনি শোনেননি, কারণ সেই উনি মারা যাওয়ার পর থেকে তো এইভাবে কেউ হাঁটে না। মনে হচ্ছে যেন সারা বাগানময় ওরকম ওই এরকম আওয়াজটা হচ্ছে। না না ভেতরটা প্রথম দিন একটুখানি বেশ মানে ভয় ভয় লেগেছে যে এই আওয়াজটা এতদিন পর আবার কোথা থেকে আসছে, এরকম ঠুক 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 আওয়াজ হচ্ছে। তো যাই হোক রিম্পাকে জড়িয়ে ধরে বলছে মামা চল আমরা গিয়ে দরজা জানলা বন্ধ করে দিই বলে দরজা জানলা টাইট করে বন্ধ টন্ধ করে কোনোভাবে শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু করিডোর দিকে সমান এরকম ঠুক মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ একটা করিডোরটা ধরে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে সমানে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। বেশ, তো পরের দিন যখন সকালবেলা হাজব্যান্ড এসে বলেছে, তো হাজব্যান্ড বলছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমার মায়ের খেয়ে দিয়ে কাজ নেই, এতদিন পরে আমার মা এখানে আসবে তোমাকে আওয়াজ শোনাতে হেঁটে দেখাতে, খেয়ে কাজ নেই, যত সমস্ত ভুলভাল কথা। তো ও কিছুতেই হাজব্যান্ডকে কনভিন্স করতে পারে না যে আমি কিন্তু পুরোটা ভুল বলছি না, তুমি বিশ্বাস করো বা না করো আমি কিন্তু পুরো শিওর যে ওটা তোমার মা ছিল এবং ওনার আমি পাওয়ার মানে ওই হাঁটার আওয়াজটা আমি পেয়েছি। তা কে কাকে বোঝায়, যাই উনি তো কিছুতেই মানতে নারাজ। পরের দিন উনি ওই মেজো কাকিমা যিনি আছেন তো ওই মেজো যাকে বলেন ওনার যা হচ্ছে সম্পর্কে মেজো যাকে বলেন যে এরকম দিদি তুমি কি এরকম শুনতে পাও রাত্রেবেলা আওয়াজ? তো মেজো যা বলছে যে না আমি শুনতে পাই না, তবে বারান্দা দিয়ে না কেউ তোদের একটা মাঝে মাঝে আমার মনে হয়েছে হাঁটাহাঁটি করে। আমি বাথরুমে উঠেছিলাম, আমি দুদিন দেখেছি জিনিসটা, মনে হলো যেন একটা সাদা শাড়ি পরা কেউ একটা হাঁটাহাঁটি করে। ঠিক আছে, ভালো কথা। এইবার উনি প্রথম দিন আর বিষয়টাকে গুরুত্ব দেয়নি। এবার তারপরে একদিন ওর বাবা বাড়িতে ছিল, ঠিক আছে, ওরকম আওয়াজটা কিন্তু কন্টিনিউ পাচ্ছে ওরা রেগুলারলি, ওরকম টুকটুক টুকটুক আওয়াজটা। এবার ওর বাবা বাড়িতে ছিল, ওর বাবা রাত্রিবেলা বলছে যে কোনো দরজা জানলা লাগাতে হবে না, খুলে শো, গরমের মধ্যে সব বন্ধ করে শোয়ার কি আছে, না ওরা বলছে ভয় লাগে এরকম আওয়াজ হয়, বলে আওয়াজ হোক দেখি, আজকে তো আমি বাড়িতে আছি, কোনো ব্যাপার না, সব খুলে শুয়েছে। ওরা বলছে যে আমরা নিজেরা তখনও ঘুমায় পর্যন্ত নি, বসে গল্প করছি, পরিষ্কার একটা সার্টেন টাইমে রাত হলো, যেই আমরা সবাই এবার শুতে টুতে যাবো,
ঠুকঠুক ঠুকঠুক আওয়াজটা শুরু হলো। আমার মানে ও বলছে যে কাকিমা বলছে যে আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বললাম তুমি শুনতে পাচ্ছ, এখনো বলবে যে এটা আমার ইলিউশন, এখনো বলবে? তো ওর হাজব্যান্ড তখন খুব মন দিয়ে কান পেতে শুনছে যে সত্যি একটা ঠুকঠুক ঠুকঠুক আওয়াজ। এবার যেই ও দরজা দিয়ে বেরিয়েছে না, সার্চ করে বললো রান্নাঘরের দিকে একটা সাদা রঙের মানে কিছু একটা যেন ঢুকে গেল ওর, মানে সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ড দৌড়ে গিয়ে লাইটটা জ্বাললো যে রান্নাঘরে কি আছে দেখবে বলে, রান্নাঘরে কিচ্ছু ছিল না। ঠিক আছে, এটা ফার্স্ট দিন একদিন ঘটলো। তো সেদিনকে বললো তাহলে কি আমি এতটাই ভুল দেখলাম বা ভুল শুনলাম? ওর আবার বলছে ওই সেই কাকিমা যে আমি কিন্তু কোনো ভুল তুমি দেখোনি, ভুল তুমি শোনোনি, আমি কিন্তু নিজে দেখেছি, আমি কিন্তু নিজে শুনেছি। ঠিক আছে, তো যথারীতি তুমিও এটা ভুল কিছু করছো না, আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে একটা কিছু ব্যবস্থা করা দরকার, কারণ কিছু একটা গড়বড় হচ্ছে। ঠিক আছে, হলো। তো এইবার যথারীতি তারপরে তোমার আবার এরকম করে নাইট শিফট যখন পড়েছে তখন ও বলে আমি ঘরে একা থাকবো না, তো ওই মেজো কাকিমার ঘরে বললো যে আমি একসাথে গিয়ে ওদের ওখানে শোবো। এবার মেজো কাকিমাদের ওখানে ওরা শুয়েছে, এবার ওরাও না তোকে তোকে নজর রাখছে যে রাত্রিবেলা হচ্ছেটা কি বিষয়টা। ওখান থেকে ওরা স্পষ্ট কিছু বুঝতে পারেনি, কিন্তু দুদিন একটু নোটিস করেছে যে একটা কিছু সাদা সাদা কাপড় পরা, যেন মনে হচ্ছে হুটুট করে কিছু যাচ্ছে আসছে, এরকম চলছে। যাই হোক, আবার যখন ওনার নাইট শিফট কমপ্লিট হয়ে গেল, আবার ডে টাইমে উনি অফিস জয়েন করবেন, তো রাত্রিবেলা বাবা আছে বলে ওরা মেজো কাকিমার ঘর থেকে আবার নিজেদের ঘরে এসে শুয়েছে। যেহেতু উনি প্রেগনেন্ট, তো এরকম প্রেগনেন্ট কন্ডিশনে ওনাকে একা একা তো ওইভাবে ছাড়া যায় না। এবার সেদিনকে কাকু শুয়েছে, কাকিমাকে বলছে তোমার কোনো ভয় নেই, আমি তো আছি, আর ভয় পেও না। রিম্পাকেও শুইয়ে নিয়ে হঠাৎ করে কাকু দেখছে ঠুকটুক ঠুকটুক আওয়াজটা হলো, প্লাস পরিষ্কার দেখলো রান্নাঘরের দিকে কেউ চলে যাচ্ছে। কাকু আবার ধাওয়া করেছে। এই দিনকে ধাওয়া করে যে রান্নাঘর অবধি গিয়ে কাকু লাইটটা অন করতেই সঙ্গে সঙ্গে কি হলো, ওদের এক কৌটো বড় বিস্কিট ছিল, ওই বিস্কিটের কৌটোটা কেউ যেন দাম করে উল্টে ফেলে দিল। এই যে বিস্কিটের কৌটোটা পড়ে গেল, এটা বলি যে উনার মায়ের একটা খুব ফেভারিট বিস্কিট ছিল। ঠিক আছে, মানে কোন একটা স্পেসিফিক বিস্কিট উনি খেতে খুব ভালোবাসতেন। ঠিক ওই অতগুলো ওখানে বটলস ছিল, ওখানে অতগুলো কৌটো ছিল, জিনিস ছিল রাখা। ঠিক আছে, কোনোটা পড়লো না, পেছনের দিকে ছিল এই বিস্কিটের কৌটোটা, মানে একটা র্যাকের ধরো সামনের দিকে যেগুলো থাকে সেগুলো ঝপাঝপ ঝপাঝপ পড়ে যেতেও পারে। ঠিক আছে, কিন্তু একদম পেছনের দিকে রাখা একটা বিস্কুটের কৌটো, সেটাকে উড়ে এসে পড়বে। পার্টিকুলার ওই বিস্কিটের কৌটোটা, যে বিস্কিটটা ওনার মা খেতে খুব ভালোবাসতো, সেটা দাম করে এসে না, মানে কেউ যদি ছুঁড়ে নাও মাটির উপর ফেলে দেয়, ওরকম ছুঁড়ে যেন কেউ ফেললো, আর মাটির ওপর ওটা পুরো বিখরে গিয়ে এরকম ভাবে মুখটুক খুলে গিয়ে সব বিস্কিট পড়ে গুঁড়ো টুড়ো হয়ে একাকার কাণ্ড। তা সেদিনকে মানে কাকু একটু ভয় পায় যে এটা কি করে হলো। হ্যাঁ, কিন্তু আবার রান্নাঘরে ঢুকে দেখছে কেউ কিন্তু নেই। তো সেদিনও মানে এবার কাকিমা খুব রেগে গেছে। কাকিমা বলছে তুমি আমার কথা বিশ্বাস করছো না তো, কিছু তো আছে। হ্যাঁ, মানে ওই যেটা হয় একটা খুব স্বাভাবিক সাইকোলজি, মেয়ে বলছে যে হ্যাঁ তুমি কি বলতে চাও আমার মা ভূত, বলছে আমি বলেছি তোমার মা ভূত, আমি বলেছি বাড়িতে কিছু একটা আনইউজুয়াল ঘটছে, হ্যাঁ আমাদের একটুখানি প্রোটেকশন নেওয়া দরকার। যতই হোক আমি তো এখন পোয়াতি, আমি তো এখন কনসিভ করেছি, আমাকে বাচ্চাটাকে সুষ্ঠুভাবে ডেলিভারি করতে হবে। এখন এইরকম প্রত্যেক দিনে তো মেন্টাল স্ট্রেস যাচ্ছে, আমি ভয় পাচ্ছি, এটা তো আমার শরীরের জন্য ঠিক নয় না। আমি তোমাকে শুধু এটুকুর জন্যই বলছি যে তুমি একটা প্রিকশনের ব্যবস্থা করো। তো এখন বলছে না আমি এসব মানি না, তাবিজ ফাবিজ কি, মন্দির মসজিদ তো যাও, তুমি যাবে তো পুজো টুজো দিয়ে এসো। এমনিও প্রত্যেকদিন পুজো দিচ্ছে বা এমনি পুজো টুজো সবই করছিল, কি মানে এমনি ওই ধরো তোমার পোয়াতি হয়ে যাওয়ার পরে তো একটা সার্টেন মান্থের পরে ফার্স্ট ট্রাইমস্টারটা ক্রস করে যাওয়ার পর আর কেউ পুজো টুজো তো করতে বারণ করে। হ্যাঁ, কিন্তু তবু উনি একটুখানি ঘরে ধূপ টুপ দেওয়া সমস্ত কিছুই করছিলেন, বাট আলটিমেটলি কিছুতে কিছু হচ্ছিল না। এইবার যেটা হয় তখন প্রায় উনি 7 মাসে পড়ে গেছেন, 7 মাসে পড়ে গেছেন। এইভাবেই চলছে, একটু দূরে একটা তাবিজ টাবিজ ওই তারপর সেই ঘটনার পরে দিয়েছিল গায়ে, আর সেরকম কোনো প্রবলেম ছিল না। ওই উনিই বলেছিলেন যে তোমাদের যে বাথরুমটা আছে, বাথরুমে তুমি তো রাত্রেবেলা বাথরুমে যেতেই হবে, কারণ তখন ওনার বাথরুমের ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে গেছিল। তো বলেছিল যে তুমি এমনভাবে যাতে কোনোভাবে তোমার না লেগে যায় বা তোমারটা কেটে টেটে যায়, একটা কাটারি বাথরুমের সামনে বা সাইডে কোথাও একটা তুমি রেখে দেবে প্লেস করে। তো যথারীতি ওরা একটা কাটারিকেও বাথরুমের সামনে রেখে দিয়েছিল। এইবার যেটা হলো সেদিনকে উনি বাথরুমে উঠেছে, উঠে ওনার হাজবেন্ডকে ডাকবে, আবার ডাকবে, ঠিক আছে লাইটটা জ্বেলে উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে রান্নাঘরের মানে সামনে দিয়ে ক্রস করে একদম লাস্ট এন্ডে হচ্ছে ওদের বাথরুমটা, তো বাথরুমে ঢুকেছে, ঢুকে বাথরুমটা করে মানে তখনও ওনার আদো আদো ঘুম চোখ, সেই অবস্থাতে দরজাটা যেই খুলেছে দেখছে ওনার থেকে জাস্ট 2 হাতও হবে না, মানে 1.5 হাত দূরে
মূর্তিমান সশরীরে ওনার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন। ও এরকম দেখে না বিস্ফোরিত চোখে পুরো ঠকঠক ঠকঠক করে কাঁপছে, যে ও কি করবে বুঝতে পারছে না। ওখানে সামনে কাটারিটা রাখা আছে, মানে ও মনে মনে ভাবছে তাহলে কি আমি কাটারিটা তুলে এরকম ভাবে ধরবো, মানে ওটা লোহা তো অন্তত ছুতে হবে। তারপরে আবার ভাবছে আমার ঘরে গায়ে তো তাবিজ আছে, না আমি কিভাবে রিয়াক্ট করব। দেখছে ঠিক 1.5 হাত ডিস্টেন্সে ও একদম জলজ্যান্ত, যেন মনে হচ্ছে রক্ত মাংসের তৈরি ওর শাশুড়ি পুরো দাঁড়িয়ে রয়েছে। আর এটা দেখেও বিভৎস ভয় পেয়ে যায়। মানে কোনো মৃত মানুষকে, মানে যে আর নেই আমরা জানি, তাকে হঠাৎ করে চোখের সামনে ওরকম রাত দুপুরে যদি পুরো জলজ্যান্ত মানুষের ফর্মে আমরা দেখতে পাই, তাহলে ভাবতে পারছো বুকের ভেতরটা কি কি হবে। তো ও মানে ওখানে 2 মিনিটের জন্য তো পুরো গলা চকচকে, যে ও কথা বলবে, কাউকে যে ডাকবে, ভয়টা যে এক্সপ্রেস করবে সেটা পর্যন্ত ও পাচ্ছে না, ও যেন পুরো ফ্রিজ হয়ে গেছে। দেন হঠাৎ বিকট একটা চিৎকার করে ওখানে ফেইন্ট হয়ে ও পড়ে যায়, জাস্ট পড়ে যায়। ও ফেন্ট হয়ে যেই পড়ে গেল, সঙ্গে সঙ্গে মানে বাড়ি থেকে যারা ছিল তারা বেরিয়ে আসে, ওর মেজো ওই যাও বেরিয়ে আসে, সবাই মিলে ওকে কোনোভাবে টেনে তুলে ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হয়েছিল, বিকজ তখন 7 মান্থস চলছিল। তো কোনো কারণে যদি ও এতটা ভয় পেয়ে গেছে, পড়ে গেছে, যদি বেবির কোনো কিছু হয়ে যায়, তো গিয়ে ওরা দেখে গড গ্রেস বেবির কিছু হয়নি, বেবি ওয়াজ ফাইন। এবং তারপর পরবর্তীতে ওরা ডিসাইড করলো যে ওই বাড়িতে ওকে রাখা যাবে না, ঠিক আছে। কিন্তু কি করবে, তখন ওনাকে বোধহয় কয়েকদিনের জন্য, মানে লাস্ট কিছু মাস উনি বাপের বাড়িতে ছিলেন, এবং ওদের বাড়িতে একজন এসেছিল, তাকে বলা হয়, তো সে বলে যে তো আপনাদের ওই ঈশান কোণে বাথরুম কেন, ঈশান কোণে বাথরুম তো আপনার মায়ের সোলটা না ওইখানেই, মানে কোনো একটা জায়গাতে বাসা বেঁধেছে, এবং সেটা রাত্রেবেলাতে এটা পুরো বাড়িতে উপদ্রবটা করছে। এখন হতে পারে যে কোনো কারণে আপনাদের উপর হয়তো রেগে আছে বা কিছু, তাই জন্য আপনাদের কোনো, মানে এটা তো একটা কাইন্ড অফ ক্ষতি সাধনই করা, তাই না। যে একটা প্রেগনেন্ট মানুষকে বারবার এরকম ভয়ঙ্কর ভাবে ভয় দেখানোর কি মানে, তার মানে সে চাইছে তার কোনো ক্ষতি হোক। তো বলছে আপনাদের কি কোনো কারণে মায়ের সাথে কোনো বচসা, কোনো রাগারাগি কিছু হয়েছিল, এই সোলটা কিন্তু আপনাদের উপরে রেগে আছে। তো সেই জন্যই কিন্তু সে ইন্টেনশনালি কোনো একটা ক্ষতি করার চেষ্টা করছে, বা বোঝাই যাচ্ছে যে সে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে। তখন ওরা, মানে এটা জাস্ট একটা অ্যাজাম্পশন যে হতে পারে যে ওই সম্পত্তি রিলেটেড যে ব্যাপারটা নিয়ে একটুখানি বচসা হলো না, তো মেবি ওই কারণে শেষ পর্যন্ত শেষ চেষ্টা করেও উনি উনার মেয়ের হাতে সমস্ত কিছু তুলে দিতে পারলেন না, মেয়ের সম্পত্তিও হলো না, সোনাদানাও সমস্ত কিছু মেয়েকে দিতে পারলেন না। তো ওই জায়গাটা থেকে মনে হয় ওনার কোনো একটা রাগ হয়তো এই ছেলেদের উপর থেকে গেছে, তো সেটা মেবি হতে পারে। তো এরপর মৌ তো ভালোভাবে ডেলিভারি হয়ে যায়। মৌকে নিয়ে আসার পর থেকে এ বাড়িতে ওর যে পিসিরা, বাকি যে পিসিরা আছে তারা, মানে ওই এক ছোট মেয়ের কথা বাদ দিচ্ছি, বাকি পিসিরা খুব ভালো। বাকি পিসিরা তারা বলেছে যে তোমরা ইয়ে করো, ওই বাড়িতে গোপাল আর জগন্নাথের নিত্য পূজার ব্যবস্থা করো, ভোগ টোগ দিয়ে, উনি 4 বেলা ভোগ দিয়ে এখন পূজা করে, পুরো বাড়িতে ধূপ ধুনো দেওয়া হয় সকাল সন্ধ্যে। আস্তে 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 ওই মৌ হয়ে গেল না যখন ভালোভাবে, তারপরে যখন ঘুরে আসে, তারপর কিন্তু উনি এসে কিছু ঘরটার বেঁধে দিয়েছিলেন বা একটু তাবিজ টাবিজ দিয়ে দিয়েছিলেন, আর অ্যাজ সাচ কোনো প্রবলেম ওদের হয়নি। তারপর থেকে এখন সব ঠিকঠাকই আছে, মানে কোনোভাবে ওই কিছুদিনের জন্য ওনার উপদ্রবটা প্রচন্ড বেড়েছিল। সামহাও মানে বলতে খারাপ লাগলো, ইটস আ ফ্যাক্ট যে সোলটা কোনোভাবে এটা চাইছিল যে ভয়ে, স্ট্রেসে, মানে একটা অ্যাংজাইটি তো তৈরি হয় না মানুষের মধ্যে, এরকম মানে বিভৎসকর একটা ভয়ের ব্যাপার এটা। আমি একটা জলজাত মানুষকে সামনে এরকম দেখছি দাঁড়িয়ে রয়েছে, এটা লিটারালি ভয়ঙ্কর। তো এই ভয়ঙ্কর কিছু ফেস করিয়ে চাইছিল যে যাতে মিসক্যারেজটা হয়ে যায়, মানে এটাই তো তার উদ্দেশ্য হবে, আদারওয়াইজ কেন হবে। স্মুথ প্রেগন্যান্সি চলছে, তার সমস্ত কিছু, এতবার ভয় পাচ্ছিল, মাঝে মাঝে শরীরের হেলথ কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছিল ওই কাকি শাশুড়ির। তো উনি বলেছিলেন যে সোলটার কিছুই না, ওকে ভয় দেখিয়ে, মানে ওই জিনিসটা খুব পাওয়ারফুলও নয় যে বিশেষ কোনো ক্ষতি করতে পারবে, কিন্তু সেটা জাস্ট চেষ্টা করছে নিজের প্রেজেন্সটা ফিল করিয়ে বা ভয় দেখিয়ে সামাও বাচ্চাটা যাতে মিসক্যারেজটা হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। বলে না ওই উনি যেটা কাকি শাশুড়ি বলেন যে উনার সাথে কোনোদিন না একটা, বলে না যে নেগেটিভ এন্টিটিস যতই তার মধ্যে খারাপটা থাক না কেন, ভালোর কাছে কিছু না, বা ভালোটা সবার ঊর্ধ্বে, পজিটিভ এনার্জির শক্তিটা সবার ঊর্ধ্বে গিয়ে। তো কোথাও গিয়ে এটা ওই কাকি শাশুড়ির ইন্টারপ্রিটেশন, বা কাকি শাশুড়ি বলেন যে জানো তো ওনার একটাও বদ উদ্দেশ্য কিন্তু আজ অব্দি সাকসেস হয়নি। মানে একদম তুমি যদি আগে চলে যাও, দেখো ওই যে ছোট মেয়ের বাড়িতে গিয়েই কিন্তু উনি সেই মারা গেলেন, ঠিক আছে, সেই নিয়েই কিন্তু অত ঝামেলা হলো, এবং ফাইনালি উনি ছোট মেয়েকে যে সব গুছিয়ে দেবেন ভেবেছিলেন সেটা ওনার হলো না, ওনার সেই উদ্দেশ্যটা ব্যর্থ হলো। আবার আমার ক্ষেত্রেও দেখো উনি মারা যাওয়ার
যাওয়ার পরেও কিন্তু চেষ্টা করে গেছেন যে কোনোভাবে যদি আমার বাচ্চাটাকে নষ্ট করা যায় সামহাও, কিন্তু সেটা কিন্তু হলো না ফাইনালি। বলে না যে সত্যের জিত সর্বদা, তো মেবি সেরকমই এটা একটা ইনসিডেন্ট যেখানে একটা সোলের মধ্যেও সেই পাওয়ারটা নেই, ভূতেরও সেই ক্ষমতা নেই। যদি আমি নিজে অনেস্ট হই, আমি যদি নিজের মধ্যে যে অরার পজিটিভিটি সেটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে কারোর সাধ্য নেই যে আমার কোনো ক্ষতি করবে। তো এটা একটা ওরকমই এক্সাম্পল বলা যেতে পারে। তো উনি এখনো বলেন যে উনি টর্চারিং তো ছিলেন, উনি মারা যাওয়ার পরেও আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, কিন্তু একটা কেউ আছে ওপরওয়ালা বলে কিছু, যে হয়তো আমাকে সব সময় বাঁচিয়ে গেছে, সব সময় আমাদেরকে সাথ দিয়েছে, কিন্তু উনি ওরকম ছিলেন। আচ্ছা, তো শাশুড়িগুলি সবসময় বৌমাদের পেছনে কেন লাগে বুঝি না। এটা হচ্ছে পজিটিভনেস থেকে, এটা হচ্ছে ভালোবাসার লড়াই। এটা বিয়ে করেছো তাহলে বুঝে যাবে দুদিন পর। আচ্ছা, সরি গো কি লিখলো বুঝতে পারলাম না, কে লিখলো, উঠে গেল। কোথাও মেয়েরা কত অবহেলিত হয়, আবার কত মেয়েরা সকলের মাথায় থাকে না। সকলের মাথায় কোনো মেয়ে ছেলে বলে কেউ না, সকলের মাথায় যে থাকে বুঝবে সে জালিমাল, ঠিক আছে? তুমি সকলের মাথায় কখনোই থাকতে পারবে না। তুমি দেখবে মানুষকে ভগবানের সবটা একসাথে দেয় না, হয় তোমাকে একটা দিক ভরে দেবে, তো আর একটা দিকে তোমার অনেক শূন্যতা থাকবে, আবার আর একটা দিকে তোমার অনেক কিছু তোমাকে ভরিয়ে দেবে। তো একটা দিকে মানে কোনো মানুষের লাইফ কখনো দেখেছো যে একদম দ্য পারফেক্ট বলে কোনো কথা হয় না। কোনো না কোনো জায়গায় তোমাকে ব্যালেন্স করতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। তোমার লাইফের সমস্ত ক্রাইটেরিয়া একসাথে ফুলফিলমেন্ট পাবে না, তোমার একটা দিক খারাপ থাকবে তো আরেকটা দিক ভগবান তোমাকে সাপোর্ট দিয়ে দেবে। এইভাবে আমরা পুরো ব্যালেন্স লাইফ লিড করি, আমরা প্রত্যেকেই সেটা করি। আর কোনো মানুষই যদি দেখো সাপের গালেও চুমু খেতে পারে, ব্যাঙের গালেও চুমু খেতে পারে, সবার কাছে ভালো থাকতে পারে, বুঝবে সেই মানুষটা নিজেই হচ্ছে অত্যন্ত জানি, ঠিক আছে? কারণ এটা কখনোই সম্ভব না, একটা মানুষ কখনোই মানে সবাইকে খুশি করতে পারে না, কাউকে না কাউকে তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করতেই হবে। তোমাকে যেটা করতে হবে চলার পথে প্রথম যেটা বুঝতে হবে যে কে তোমার প্রায়োরিটি, তুমি তোমার প্রায়োরিটির দিকে ফোকাসড হবে এবং তোমার প্রায়োরিটি যে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করবে, তাকেই তুমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, তাকেই খুশি করার চেষ্টা করবে, রাদার ভারমু চায় দুনিয়া। মানে বাকিরা যদি তোমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারলো তো পারলো, না পারলো তো কিছু করার নেই তোমার, ইউ আর হেল্পলেস। তো আমার মনে হয় এটাই একটা যে কোনো মানুষের লাইফের মেন ফ্রেন্ড। এইবার কিছু কিছু মানুষ ঠিকই বলেছে, মানে অনেকেই আমি দেখেছি যে সবাই খুব ভালোবাসছে, সবাই তার মানে কখন ভালোবাসবে বলো তো? কারণ সবাই সবার এগেনস্টে যখন পিএনপিসি করে ওর কাছ থেকে ভালো একটা মানে রসদ পাবে। মানে তুমি মাসির ঘরে গিয়ে পিসির কথা বললেও পিসি তোমাকে এন্টারটেন, তুমি পিসিকেও এন্টারটেন করছো, আবার পিসি এসে মাসির ঘরের কথা বললে তুমি আবার মাসিকেও এন্টারটেন করছো। মানে এরকম ব্যাপারগুলো যাদের করে তারাই একমাত্র আমি দেখেছি যে এই মায়ের ঘরের ওই কোণের ঘরের পিসি, বরের ঘরের পিসি টাইপের ব্যাপারগুলো যাদের হয় তারাই একমাত্র হয় ওরকম যে সবাই খুব ভালোবাসে, সবাইকে খুব ভালো রাখতে পারে। এবার তারপর এই মানুষগুলোর ঢোলগুলো যখন ফাটে না, হাঁটতে হাড়ি ভাঙার মতন ফাটে, মানে তখন তাদের যখন আসল রূপটা বেরোয় তখন ওই পিসি মাসি দুজন মিলে বাটাম নিয়ে তাড়া করবে যে তুই আমার নামে এটা বলেছিস, তুই আমার নামে ওটা বলেছিস। তো তুমি কখনোই কোনো মানুষকে সর্বতভাবে ভালো রাখতে পারবে না, সব মানুষকে। তো দিস ইজ আ ফ্যাক্ট। তোমার পজিটিভ নেচার আমাকে টানে। বর্ণা কর্মকার লিখছে। আচ্ছা, তো বর্ণার এই বর্ণা তোমার একটা ভূতের গল্প আজকে আমি বলবো। তোমার ওই দার্জিলিংয়ের যে হোটেলের গল্পটা ওটা আমি আমার চ্যানেলে বলছি, ঠিক আছে? বর্ণার ওই স্টোরিটা একটু লেন্দি। হ্যাঁ, এই তো সুস্মিতা রয় লিখছে একদম ঠিক, মিঠু লস্কর লিখছে একদম ঠিক। তা না হলে তো ভগবানকে থাকবে না সব পেলে। ঠিক তো, আমরা তো ডাকবোই না, আমরা যা স্বার্থপর। এই সেদিনকে না খুব মজার ডিসকাশন হচ্ছে না, তো একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা হচ্ছে না, তো এমনি মজা করে আমরা কথা বলতে বলতে বলছি যে এই কে কার ইষ্ট দেবতা। আমি তো মানে কথায় কথায় বেরিয়ে গেছে যে ইষ্ট দেবতা টেবতা সবই নাটক, ঠিক আছে? আমরা মানুষরা হচ্ছি অত্যন্ত প্রফেশনাল, অত্যন্ত স্বার্থপর। যেই আমাদের টাকা পয়সার দরকার অমনি গণেশ লক্ষ্মী নিয়ে বসে পড়বো, এই দেখো এই দেখো। এই ড্রাইভ করতে বেরোচ্ছি তখন রাস্তাঘাটে সেফ রাখতে হবে, চলো হনুমানজির নাম করো, জয় হনুমান করছি, ঠিক আছে? যখন আমার কোনো একটা কাজ অনেকদিন ধরে আটকে পেন্ডিং পড়ে রয়েছে, চলে গেলাম শিব ঠাকুরের কাছে একটা মানত ছুকে দিয়ে চলে এলাম, কালী ঠাকুরের কাছে একটা মানত ছুকে দিয়ে চলে এলাম, মা এই কাজটা হয়ে গেলে আমি তোমায় উদ্ধার করে দেবো, তারাপীঠে গিয়ে পুজো দিয়ে চলে আসবো। মানে উই আর কমপ্লিটলি প্রফেশনাল। আমরা যখন যার কাছে আমাদের ডাল গলানোর থাকে
থাকবে, আমরা গিয়ে তার জিম্মায় গিয়ে ওই মিষ্টি ফুল দিয়ে শুরু করে দিই নাটক করা। এটা একদম ট্রু ফ্যাক্ট অফ আস, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি কোনো ইষ্ট দেবতা বলেও কিছু নেই, কিছুই না, ঠিক আছে? আমাদের যখন যাকে যেরকম দরকার পড়ে আমরা তখন তার কাছে দৌড়তে শুরু করি। এই আমার যদি সন্তানের জন্য একটা সমস্যা হচ্ছে বা আমার সন্তান প্রাপ্তি ঘটাতে হবে, বসে বললাম কার্তিক ঠাকুরকে পুজো করতে। এই পড়াশোনায় ভালো হচ্ছে না, চললাম সরস্বতী পুজোকে মানে তোল্লাই দিতে। যার যখন যাকে দরকার সে তখন তাকে নিয়ে আমরা পড়ে যাই। আমাদের ওই ইষ্ট দেবতা ঠিক আছে, মানে সেগুলো একটা নিমিত্ত মাত্র। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি হচ্ছি হাড় প্রফেশনাল, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট। মানে উফ, একদম মনের কথা বলেছো, পিএনপিসি করা লোকরা ভালো। হ্যাঁ, এটা কিন্তু একদম আমি পুরো ফ্যাক্ট বললাম, এটা একদম ফ্যাক্ট। যে মানুষ দেখবে তার কোনো শত্রু নেই, তার মানে তুমি জানবে যে ও সবার সাথে সবার মতন করে কথা বলে। এটা বুঝতে হবে যে তার মানে ওর ঘাবলা কেস আছে ভাই, ও তার মানে সবার মন জুগিয়ে চলে। আদারওয়াইজ কখনো হয় নাকি এটা সম্ভব? কখনো একটা মানুষের পক্ষে সব মানুষের কাছে তুমি কি করে ভালো থাকবে? তোমাকে কেউ একটা কোনো ইলজিক্যাল কথা বলে তুমি তোর সঙ্গে সঙ্গে এই ওর নামে এটা কেন বলছো বলে কথাটা কেটে দেবে না সঙ্গে সঙ্গে? তো ওটা হয় না কখনো, ওইসব শো অফ। আচ্ছা, আমিও সব বিপদে একজনকে ডাকি লোকনাথ বাবা। সেটা ঠিক আছে, তবু তুমি কখনো কি বলনি? কখনো এই যে সুচরিতা সেন লিখছে, তুমি কি কখনো গিয়ে লক্ষ্মী ঠাকুরের সামনে গিয়ে বলনি বা দাঁড়াওনি হাত জোর করে বলনি? এই সুচরিতা সেন, সেদিনকে তো দেখছিলাম তুমি আমার নামে কত কথা বলছিলে। যাকে তুমি আজকে লাইভটা জয়েন করেছো, আমি খুব খুশি হয়েছি। সেদিনকে দেখছিলাম তুমি অন্য লোকের পোস্টে গিয়ে ওরকম নাচানাচি করে উল্টাপাল্টা কমেন্ট কেন করছিলে? আমাকে উত্তর দাও তো, এটার কোনো মানে হয় করার? তুমি কি আমার সাথে তোমার পার্সোনাল কোনো বায়াস আছে? একটা কথা তোমাকে বলি দিদি, তোমাকে খুব ভালোবাসি, রেসপেক্ট করি, সেখান থেকেই বলছি যে কাকে বললো কান নিয়ে গেছে, তুমি কাকের পেছনে দৌড়লে হবে? একটা প্রফেশনাল জায়গা থেকে তোমার আমার সম্পর্কটা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে যে আমি গল্প বলি, তুমি গল্প ভালোবাসো, তুমি শোনো না। তোমার সাথে আমার কোনো দুশ্মনী না, তোমার সাথে আমার কোনো খুব আত্মিকতা কোনোটাই নেই। সেই জায়গাতে আননেসেসারি অন্য লোকের ঝামেলাতে জড়াও কেন? আমি আমার ক্ষেত্রে বলে বলছি না, কারোর ঝামেলাতেই জড়িও না, কারণ তুমি মানুষটা খুব ভালো। এইসবের থেকে যত তুমি দূরে থাকবে ভালো থাকবে, তোমার এই ভালো গুণটাই সবার কাছে সামনে আসুক। তুমি শুধু শুধু পাবলিকলি তোমার নিজের নামটাকে ফোকাস কেন করছো? সবাই দেখছে তো, তোমাকে সবাই মিসজাজ করবে না, ভাববে যে ওই দেখো এই কুটকাচালের মধ্যে ও আছে। কি দরকার তোমার থাকার? একদম এইসব ফালতু জিনিসকে এন্টারটেন করো না। মানে এটা আমি তোমাকে অ্যাজ আ বোন হিসেবে বললাম। আমি তাকে ব্লক করেছি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, সরি ফর দ্যাট। আমি জানি আমি এই জন্যে আমি অনেক কটা মানুষকেই বলেছি যে কারণ তোমরা কোনোদিন কোনো কিছুর মধ্যে থাকো না, তোমরা কোনো ঝামেলার মধ্যে জড়াও না, নিজেরা ডিসেন্টলি গল্প শোনো। শুধু মানে এই নাম কেউ দেখে হয়তো আমাকে এসে বললো যে হ্যাঁ এই নামটা দেখলাম তোমার নামে কমেন্ট করছিল, আমি কিছু বললাম না, আমি খালি বললাম যে ঠিক আছে কমেন্ট করছিল, মানুষ মাত্রই ভুল হয় বা মানুষকে বুঝতেও ভুল হয়, দ্যাটস ওকে। বাট আমি দেখেছি তোমার নামটা, দেখেছি তোমার কমেন্টসগুলো আমি পড়েছি, দিয়ে আমি তখন ভাবলাম যে তুমি জোড়াচ্ছ কেন নিজেকে আননেসেসারি? কোনো মানে এদের কাজটাই তো হচ্ছে ওইটা, দল ভারী করার জন্য 10টা ভালো মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে শুধু দলে টানবে। সো দিস ইজ ডিসকাস্টিং। তোমার নিজের অনেক কাজ আছে লাইফে। বেশ, এরপরে যে নেক্সট গল্পটাতে আসবো সেটা হচ্ছে একবার দেখাও আইলাইনার তো চোখটা বন্ধ করে। ঠিক আছে, আমি খুব একটা মেকআপ স্কিলস আমার খুব যে ভালো তা নয়, মানে খুবই যেটা না করলে না হয় সেটা নমিনাল। এই নেক্সট উইকে একটা প্রমোশন আছে যেটা দেখলে আমি জানি তোমরা সবাই প্রচন্ড খুশি হবে। ঠিক আছে, নেক্সট উইকের প্রমোশনটার জন্য ওয়েট করো, একটা খুব দারুণ সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আচ্ছা দিদি, তোমার কি ঠান্ডা লেগেছে সমুদ্র থেকে? হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে, বললাম না, দেখলি না তখন কতটা স্নিজিং হচ্ছিল হালকা, তো ঠান্ডা লেগেছে বাবু। আচ্ছা এই গল্পটা একটু বলে নি, এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে পিয়ালি সেনগুপ্ত ফ্রম বিরাটি। হ্যাঁ, তো ওর এটা একটা গল্প দার্জিলিংয়ে গিয়ে ঘটেছিল, একটা হোটেলের ছোট্ট স্টোরি। হ্যাঁ, শ্রেয়া দারুণ লাগছে তোমাকে দেখতে, থ্যাংক ইউ। পৌলমী লিখছে খুব মিষ্টি। আচ্ছা, আমাকে পারেনি, আমি কত ভালো, সুস্মিতা চক্রবর্তী। তোমাকে ম্যানিপুলেট করবে দিদি আমার এগেনস্টে? তুম তো জান দে দেগা মেরে লিয়ে। সুস্মিতা দি ইজ অলওয়েজ দেয়ার ফর মি, তাই না? আমি সেটা জানি। সুস্মিতা দিকে কারো বাবার শান্তি নেই যে কেউ ম্যানিপুলেট করবে, তাও আবার শ্রেয়া সেনগুপ্ত আচার্যের এগেনস্টে। ও আমি যদি কাউকে খুনও করে আসি তাও সুস্মিতা দি বলবে আমার বনুর থেকে ভালো কেউ হয় না। দেখাই না, আমার ফ্যান বেস এরকম প্রচুর মানুষ আছে, ডেডিকেটেডলি আছে, যে আমি যদি বলি যে আমি এটা খুন করে এসেছি তাও বলবে ও ঠিক আছে রাগের মাথায় করে ফেলেছে, ঠিক আছে চল তুই খুব ভালো। আই নো ইউ পার্সোনালি, তো আমার তোমাকে নিয়ে কোনো চাপই নেই। ঠিক আছে, মিঠু লস্কর লিখছে আই লাভ ইউ টু। সত্যি আইলাইনারটা দারুণ করেছো,
শিখে গেলাম। এটা কেন করলাম বলো তো, আমার হঠাৎ করে এই হাঁসের দেখো এই যে এই এন্ডের দিকের ওই যে পালকের যে কাটা কাটা ব্যাপারটা আছে না, ওইটা দেখে আমার বেশ একটু ইন্সপায়ার্ড হলাম। দেখলাম এইরকমই হাঁসের পেছনের ল্যাজটার মতন করে আমার চোখটাকে করি, দেখি কেমন লাগে। তো দেখলাম বেশ ভালো লাগছে। তো তোমরা এটা ট্রাই করতে পারো সরস্বতী পুজোর দিন। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এবার যে লাস্ট স্টোরিটা এই চ্যানেলে বলে তারপরে ওই চ্যানেলে চলে যাবো, ঠিক আছে, 9:30-তে। এই ঘটনাটা গত বছর ওর শাশুড়ি, শ্বশুর আর ওর হাজবেন্ড 2 মেয়েকে নিয়ে শিলিগুড়ি থেকে ওরা দার্জিলিংয়ে গেছিল, ঠিক আছে। এখন ওরা দার্জিলিংয়ে গেছিল, ওদের বোধহয় সমস্ত প্রি বুকিং করা ছিল। ওরা একটা জায়গায় ঘুরতে গেছে, ওখানে একটা খুব ফেমাস কালীবাড়ি আছে, ঠিক আছে, দার্জিলিংয়ে। তো ওই কালীবাড়িটাতে পরের দিন গিয়ে, এটা কিন্তু মেনলি আমি বলছি হোটেলে চেক ইন করে গেছিল। হোটেলে চেক ইন করে ওরা একটা রাত বোধহয় থেকেছিল, সেদিন কোনো প্রবলেম হয়নি। একটা রুমে বলি করিডোরটা সোজা গিয়ে ওদের বোধহয় সম্ভবত 2nd ফ্লোরে ছিল, এক্স্যাক্টলি 2nd ফ্লোরে ছিল। 2nd ফ্লোরে ধরো করিডোরটা চলে গেছে, একদম লাস্ট এন্ডে গিয়ে গভীর খাদ তারপর স্টার্ট হয়ে যাচ্ছে। মানে ওখানে আর কিন্তু আলাদাভাবে কোনো দাঁড়ানোর জায়গা নেই, একদম মানে খাদের ধারে বলা যায় বিল্ডিংটা, ঠিক আছে। এইবার করিডোরটা যেখানে শেষ হচ্ছে একদম লাস্ট এন্ডে একটা ছোট্ট ব্যালকনি মতন করা আছে, বা ওই নিচে থাকলে কি হবে, ওই নিচে বড় জোর তোমার না, ও আমাকে যেটা ডেসক্রাইব করলো, যেটুকু আমি বুঝেছি ওর কথা অনুযায়ী, যে ওই ঝুলন্ত উপত্যকা টাইপের ব্যাপার ওই জায়গাটা, ঠিক আছে। সেই ওই ঝুলন্ত উপত্যকার মতন একটা জায়গা, সেই জায়গাটার উপরে ব্যালকনিটা পড়ছে, আর তারপরে ওটার সাথে করিডোরটা ধরো তোমার ওই করিডোর সোজা এসে ওইখানে শেষ হয়ে যাচ্ছে। মানে ওই শেষ এন্ডে গিয়ে আর কিছুই নেই সেই অর্থে দাঁড়ানোর মতন, কোনো সাপোর্ট কিছু নেই। এবার একদম লাস্টের সাইডের যে রুমটা, তাহলে বোঝা যাচ্ছে সেই রুমটার জানলাটা থেকে পুরো তোমার ওই ভিউটা আসবে এবং সেটা অসাধারণ হবে। তো এই লাস্টের রুমটা ওরা নিয়েছে, আর তারপরে ভেতরের দিকের পাশাপাশি 2টো রুম নিয়েছে। এবার বাচ্চা মেয়ে দুটি তারা তো খুব এক্সাইটেড যে রুমটা সব থেকে ভালো আমরা সেই রুমটা নেব। খুবই স্বাভাবিকভাবে এটাই হয় যখন আমরা একসাথে কোথাও ঘুরতে যাই, আমরা বাচ্চাদেরকে সবসময় আমরা অফার করি যে এই ভালো, সব ভালোটাই ওদের জন্য, ঠিক আছে। তো এবার ওরা ওইরকম লাফাচ্ছে আমরা ওই সাইডের রুমটা নেবো, এটা অত সুন্দর, তো ওদেরকে ওই রুমটাতে দেওয়া হয়েছিল। তার পাশের রুমটাতে ওরা হাজব্যান্ড ওয়াইফ শুয়েছে, আর তারপরে একদম ভেতরের দিকের রুমটাতে শ্বশুর শাশুড়ি শুয়েছে। তো এই পরপর 3টে রুমে ওরা ছিল। এখন প্রথম দিন রাত্রে ওরা ভালোভাবে কাটিয়ে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। তারপরের দিনকে ওরা আমাকে যতদূর বললো যে সম্ভবত কোনো একটা কালীবাড়িতে ঘুরতে গেছিল। সেই কালীবাড়ি থেকে ঘুরে এসে রাত্রিবেলা যখন ওরা শুতে গেছে, এমনি তারপরে অনেক নালটালে ঘুরে টুরে ওরা যখন এসে শুতে গেছে, এবার মাঝরাতে প্রায় তখন 2টো বাজে ওর মেয়ে ফোন করছে, ঠিক আছে, এই পিয়ালিকে। পিয়ালি বলছে আমার ছোট মেয়ে আমাকে ফোন করছে, ফোন করে বলছে মাম্মা তুমি একটু ঘরে আসো, আমার খুব ভয় লাগছে। বলছে কেন তোমার ভয় লাগছে কেন? বলছে তুমি একটু ঘরে এসো না। তা গেছে, যাওয়ার পরে পিয়ালিয়াটি নক করাতে তো ওরা দরজা খুলেছে, দিয়ে বলছে কি আমরা এই রুমটাতে শোবো না আমি। তখন বলছে কেন, কি হয়েছে? তো দেখছে ওর দিদিও উঠে বসে আছে, যে কি হয়েছে না, বলছে জানলাটা দিয়ে, মানে ওই যে খাদের দিকে যে জানলাটা, সেখান দিয়ে সমানে কেউ টাক 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 এরকম নক করছে। তোর মা বলছে কে নক করবে? বলছে আমি জানি না, বাট ওই জানলাটা দিয়ে কেউ একটা নক করছে, সমানে নক করছে। এবার প্রসঙ্গত বলে রাখি যে পিয়ালিদি বরাবরই একটু স্পিরিচুয়াল পার্সন এবং উনি অনেক কিছু মানেন। তো বলে আমি জানো তো শ্রেয়া, যখনই কোথাও ঘুরতে যাই আমি আমার বাচ্চাদেরকে একটু ঝাড়িয়ে তারপর দেহবন্ধন দিয়ে নিয়ে যাই। আমি যখনই কোথাও ঘুরতে যাই আমি সঙ্গে করে বলে না ওই যে মায়ের কাপড় বলো বা কিছু একটা ঘরের মধ্যে রাখার জন্য ওই মন্দির থেকে ছুঁয়ে নিয়ে যায়, যে যেটা আমি বাবা রেখে দেবো আমার নিজের ঘরটার মধ্যেই, মানে হোটেলের রুমটার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে যেন কোনো কিছু না অ্যাবসার্টলি ঘটে যায় আমাদের কারোর সাথে। তো ওই প্রত্যেকটা রুমে, শ্বশুর শাশুড়ির রুমেও ছিল, ওর রুমেও ছিল, এই রুমটাতেও ছিল, 3টে রুমেই ওরকম ওই ঠাকুরের পায়ের কাপড় ফুলের একটা পোটলা মতনও রাখা ছিল, মানে ওটা বলেছিলেন উনি যে ঘরে রেখে দিতে, আর প্লাস প্রত্যেকের ওদের দেহবন্ধনও দেওয়া ছিল। তো ওর মা যথারীতি এসে বলছে যে কি হয়েছে বাবা, তোমার তো সব, তুমি তো ভয় পাচ্ছ কেন, তোমার সব প্রোটেকশন দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। তো ও তো মানবে না, ও বাচ্চা মেয়ে বলছে যে না আমার খুব ভয় লাগছে, আমি এই রুমটায় শোবো না, ওই জানলা দিয়ে সমানে কেউ নক করছে। তোর মা বললো ঠিক আছে, তাহলে ওরা বাবাকে ডাকলো, ডেকে বললো যে আমরা এই রুমটাতে শিফট করেছি, ওদের দুজনকে তাহলে পাশের রুমে দিয়ে দাও। তো ঠিক আছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ এই রুমে চলে আসে আর ওদের দুজনকে মাঝখানের রুমটাতে দিয়ে দেয়, যে এবার আর কোনো ভয় লাগবে না। এবার ওর মা শুয়ে আছে, এই পিয়ালিদি যেটা বলছে যে আমারও কিরকম একটু অদ্ভুত লাগলো বিষয়টা শুনে, তা আমি কি করলাম, হালকা করে ওই ঘরের একটা নাইট বাল্বটা জেলে আমি শুয়েছি। বলছে আমি
কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেল, মানে আমি সদ্য একটু তন্দ্রাচ্ছন্নতার মধ্যে এসেছিলাম, তো আমার সাডেনলি যখন ঘুমটা ভাঙলো, আমার না জানলাতে চোখটা পড়ে। আমি জানলাতে যখন তাকিয়েছি আমি দেখছি কেউ ঠক ঠক করে নক কিন্তু করছে না, কিন্তু ওখানে একটা সুস্পষ্টভাবে আমি বুঝতে পারছি একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, একটা ধোঁয়াটে অবয়ব দাঁড়িয়ে রয়েছে। মানে আমি না চোখটা এরকম বুঝে, আমার হাজব্যান্ড তখন ঘুমিয়ে পড়েছে, ও একটু ঘুমের চোখেই ছিল, ঘুমিয়ে গেছে, আমি ওর গায়ে জামাটা এরকম আঁকড়ে ধরেছি, দিয়ে আমি আবার চোখটা খুলছি, আস্তে 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 না অবয়বটা জমাট বাঁধছে, এবং মানে যে ধোঁয়াটে ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে জমাট বাঁধতে 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 একটা মানে খুব সলিড একটা ফ্রেমে আসছে, এবং ক্রমশ আমি বুঝতে পারছি যে পরিষ্কার হোয়াইট কালারের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। আমি একদম দেখতে পাচ্ছি, এবং গ্র্যাজুয়ালি আরও কিছুক্ষণ সময় যাওয়ার পর আমি খালি চোখটা একবার করে খুলছি, একবার করে বন্ধ করছি, ভয়ে পুরো আমি এরকম গেঞ্জিটাকে আঁকড়ে ধরে রয়েছে আমার হাজব্যান্ডের খিঞ্চে, আর আমি দেখতে পাচ্ছি ওই জানলাটার ধারে একটা হোয়াইট কালারের। এবার এই সময়টা আমি কোনো ইলিউশন নয়, এটা আমার কোনো এমন ব্যাপার নয় যে আমি জাস্ট একটা ধোঁয়াটা কিছু দেখেছি, একটা অবয়ব কিছু দেখেছি। ফাইনালি আমি যেটা লাস্ট অব্দি দেখতে পেলাম সেটা হচ্ছে একটা পুরো কংক্রিট একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে, হোয়াইট কালারের সালোয়ার কামিজ পরা, এবং সেটা না খুব স্থির দৃষ্টিতে ও কিন্তু সে জিনিসটা যাই বাইরে আছে সেটা কিন্তু বুঝতে পারছে যে আমি এখানে শুয়ে ওটাকে দেখছি। হ্যাঁ, হালকা আলোটা জ্বলছে, ওই আলোটাতে পুরো মানে যেহেতু কাঁচটার উপরে ওই জিনিসটা গিয়ে পড়েছে, জিনিসটা বোঝা যাচ্ছে যে বাইরের দিকটাতে যেটাই আছে না কেন, আর ওই পাশটা কিছু থাকার কথা নয়, আর জিনিসটা এতটাই পুরো সেটে রয়েছে কাঁচটার সাথে, যেন মানে একদম যদি মুখ লাগিয়ে এরমভাবে দেখে তাহলে সেটা, কারণ আদারওয়াইজ যদি ভেতরের দিকে চলে যায় তাহলে তো ঘন অন্ধকারে মিলিয়ে যাবে, আমরা কিছু বুঝতেই পারবো না অত অন্ধকারে। একদম কাছে যেখানে লাইটটাও হালকা পড়েছে, প্লাস তোমার কাঁচের সাথে যেন জিনিসটা একদম নিজেকে চিপকে দিয়েছে অ্যাজ, তো যার জন্য পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে, ছোট ছোট চুল, এরকম নাকটাকে মুখটাকে পুরো এরকম ভাবে চিপে যদি দেয় না কাঁচের দেওয়ালে, তো যেরকম ভাবে থেবড়ে যাবে ওরকম চিপে দিয়ে ওরকম দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারপরে যে থটটা বললো আমার ফার্স্ট মাথাতে এলো যে ওইদিকে কেউ দাঁড়াবে কি করে, ওখানে তো কিছু নেই, ওইখানে ব্যালকনিটার তলায় কিছুটা একটা এক্সটেন্ডেড পার্ট রয়েছে, কিন্তু এই যে বিল্ডিং এর যে লাস্ট এন্ডের যে জানলাটা ওটার নিচে তো পুরো একদম স্ট্রেট খাদ নেমে যাচ্ছে, ওখান থেকে কিছু নেই, তো ওখানে কেউ দাঁড়াবে কি, তাহলে তো কাউকে ভেসে থাকতে হবে, না হলে তো সে পারবে না। এবার আমি তখন যে কাউকে ডাকবো, মানে আমি যে আমার হাজবেন্ডকে ডাকবো বা আমি যে নিজে কোনো হনুমান চালিসা বলবো, আমার না তখন যেন মনে হচ্ছে মাথার মধ্যে কিছুই আসছে না, আমি কিচ্ছু, ও যতক্ষণ আমাকে দেখছে ওইভাবে আমি ততক্ষণ কিছু মাথাতেই আনতে পারছি না, আমার প্রচণ্ড ভয় লাগে। ও বলে যে এটা কিছু তো আমি এটা তো এক্সপেক্টই করিনি, যাই হোক হাজব্যান্ডকে কোনোভাবে শক্তি সঞ্চার করে এক ধাক্কা মারে, ওর হাজব্যান্ড না যেই মুহূর্তে চোখটা খুলেছে, খুলেই হাজব্যান্ডকে ও বলছে আমি জাস্ট মাথাটা ধরে ওদিকে দেখো, বলে ওর মুখটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি জানলার দিকে, ওদিকে দেখো বলে। আমার হাজব্যান্ড যখন ঘুরে দেখছে না তখন ওই যে একদম প্রমিনেন্টলি ওকে দেখা যাচ্ছিল সেটা দেখা যাচ্ছে না, জাস্ট আস্তে 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 ওই জিনিসটা আবার ধোঁয়াটে হয়ে কোথাও যেন মিলিয়ে মিলিয়ে যাচ্ছে, ধোঁয়াটে একটা এনেছে। ওর হাজব্যান্ড উঠে বসে বলছে কি হয়েছে, তো বলছে তুমি দেখো ওইদিকে, বলছে কি ওটা, এবার ও বলছে কি আরে দুধ বাবা পাহাড়ি অঞ্চলে এরকম ফগ থাকে, কোনো ব্যাপার না, ওই কুয়াশা টুয়াশা হবে, ছাড়ো তো, তুমি এখন এইটা দেখে তো বিচলিত হওয়ার কি আছে। ও কি করে কনভিন্স করবে যে ওটা কোনো ফগ নয়, ওটা পরিষ্কার বুঝতে পেরেছে, বা ওরকম কোনো যে অনেক সময় না পাহাড়ের কাছে ক্লাউডস টাউডস আটকে যায়, কিন্তু এরকম কিছু নয়, ও পুরো জিনিসটাকে পুরো ফর্মে আসতে দেখেছে, একটা পরিষ্কার, এত ভুল হয় কোনো মানুষের, ছোট চুল সাদা সালোয়ার কামিজ পরা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আস্তে 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 জিনিসটা আবার ওরকম ধোঁয়াটে ফর্ম করলো এবং পুরো ধোঁয়াটে হয়ে পুরো জিনিসটা মিলিয়ে গেল। তো ওদের পরের দিনই আবার চলে আসার কথা ছিল, ওরা একদিনের জন্যই গেছিল, ওরা থাকে শিলিগুড়িতে, তো ওরা ওরকম ওয়ান ডে ট্রিপ করেই থাকে টু দার্জিলিং। তো এবার আবার যখন ওরা দার্জিলিং থেকে ব্যাক করে এলো, ওই যে মন্দিরে উনি গেছে যান আর কি দেহ বন্ধন টন্ধন করানোর জন্য, তো ওখানে ওকে নিয়ে যায়, যেদিনকে গেছে ব্যাক করে সেদিনকেই ও সন্ধ্যেবেলা নিয়ে গেছে মেয়েকে, দিয়ে বলছে যে বাবা এরকম জানো রাত্রিবেলা এই হয়েছে, আর আমার ছোট মেয়ে বিশেষ করে ভীষণ ভয় পেয়েছে, আর ওরা নাকি রাত্রিবেলা দরজায় টক 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 নকিং শুনতে পেয়েছে।
তো উনি কি সব গুনে টুনে দেখে তখন বলছে যে তুই কি ভাবছিস, তুই এখনো বিপদমুক্ত? বলছে মানে? তখন বলছে যে যে জিনিসটা তুই কালকে রাতে দেখেছিস সেটা এখনো ওর সাথে আছে। বলছে মানে কি? বলছে হ্যাঁ, এটা কোনো ওই হোটেল রুমটার প্রবলেম ছিল না, ঠিক আছে, ওটা কোনো রুমের কোনো হিস্ট্রি, যে জিনিসটা ওখানে রুমে গিয়ে ফেস করেছে এবং চলে এসেছে, নট দ্যাট। এটা ওর এমন কিছু জিনিস যেটা ওখানে ও যখন ঘুরতে গেছিল ওইখানে, বলছে তোরা কালকে কোনো কালী মন্দিরের দিকে গেছিলি? তো বলছে হ্যাঁ। বলছে ওই মন্দিরেরই কোনো পার্শ্ববর্তী এরিয়াতে কোনো জায়গাতে কোনো বডি পোঁতা টোতা ছিল, সেখান থেকে সেই সোলটা ওর সাথে চলে এসেছে, ঠিক আছে। জিনিসটা ওর সাথে করেই কালকে হোটেল রুমে গেছিল, কিন্তু আমি যেহেতু ওই পুটলিটা দিয়েছিলাম না, যেটার মধ্যে তোমার ওই ঠাকুরের সিঁদুর বা ফুল, ঠাকুরের চূর্ণির একটা অংশ বাঁধা ছিল, বলে আমি যেহেতু তোদের রুমের মধ্যে ওগুলোকে রেখে দিতে বলেছিলাম, যেহেতু ওদের দেহবন্ধন দিয়ে দিয়েছিলাম, জিনিসটা এন্টার করতে পারেনি, ও ঘরেও ঢুকতে পারেনি, ইভেন ও কারোর তোদের ক্ষতিও করতে পারেনি, কিন্তু এই জিনিসটা তোদের সাথে করে এসেছে, এটা কিন্তু ওখানে ছিল, তোদেরকে জাস্ট দেখা দিয়েছে বা প্রেজেন্সটা বুঝিয়েছে, নট দ্যাট। তো বলছে তাহলে এখন উপায়? তারপর উনি বলেন কোনো ব্যাপার না, আমি এমনিতে তো ওকে একদমই ওইটা খুলতে দিবি না যতদিন পর্যন্ত না আমি বলবো। আর তারপরে উনি আরো কিছু প্রোটেকশন দেন, আরো ঝাড়িয়ে টাড়িয়ে দিয়েছিলেন। তো এটা অ্যাকর্ডিং টু ওই পুরোহিত ছিল যে এটা হোটেল রুমটার কোনো প্রবলেম নয়, ওই রুমে তো ওরা যখন সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছিল তখন ওদের সাথেই কোনো একটা জিনিস চলে এসেছিল, আর যেটা ওরা ফেস করেছিল, ঠিক আছে। তো কিন্তু পিয়ালিদের যেটা বক্তব্য যে এই যে জিনিসটা আমি চোখে দেখেছিলাম, তুমি বিশ্বাস করবে না, ওই রাতটা মনে হয় আমার পক্ষে আর কোনোদিন এই জীবনে বলা সম্ভব না, মানে আমি নিজের চোখে দেখলাম আস্তে আস্তে ওই কুণ্ডলীকৃত ধোঁয়াটা সেটা ধীরে 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 পুরো একটা ফিমেল বডি ফর্মে এলো, আবার সেটা ওরকম আস্তে 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 রিলিজ হয়ে হয়ে একটা ধোঁয়াটে আকার নিয়ে সেই জিনিসটা চলে গেল। তো এটা একটা মারাত্মক ভয়ের ঘটনা ছিল। আচ্ছা, কিছুদিন আগের উইকে আমার সাথেই ঘটেছিল। কে লিখেছে, কি ঘটেছিল আমার সাথে চটপট চটপট শেয়ার করে দেবে 8240840618 নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, যা ব্যাকএন্ডটা জানা গেল না, না ব্যাকএন্ডে কিছু এই হোটেলের গল্পের ব্যাকএন্ড স্টোরি ওইভাবে পাওয়া যায় না, মানে খুব রেয়ারলি কিছু কিছু জায়গায় ইনভেস্টিগেট করলে হয়তো পাওয়া যায়, বা হোটেলওয়ালারা তো কিছু বলবেই না, ছাড়ো। তো হোটেলের স্টোরির ওই একটাই প্রবলেম, সেটা হচ্ছে ব্যাকএন্ড কিছু পাওয়া যায় না, মানে এরপরে যে স্টোরিটা আমি বলবো হোটেলের, ওটা মারাত্মক ভয়ের, কিন্তু বিশ্বাস করো ওটারও কোনো ব্যাকএন্ড স্টোরি কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, কিভাবে ওই সোলটা পিছিয়ে এলো? ও বাবা, সোলের আবার পিছে আসতে কোনো এক্সকিউজ লাগে নাকি? তুই রাস্তা দিয়ে যাবি, তোর পেছনে হঠাৎ তোকে পছন্দ হবে, হেঁটে হেঁটে চলে আসবে তোর পেছন পেছন তোর বাড়ি, দিয়ে ঘাপাত করে তোর ঘাড়ে উঠে বসবে, ওটার আবার কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, ও ফ্যান্টাস্টিক ঘটনাটা লিখছে শিখা দাস, ঠিক আছে। হোটেলের গল্পগুলো খুব এক্স্যাক্টলি, মানে ওইগুলো শুনতে খুব ভালো লাগে। হোটেল, হস্টেল, আজকে আর একটা হস্টেলের স্টোরি ছিল রে, ওটাকে আর বলার টাইম হবে না, আজকে 9:30 হয়ে গেছে, আমি আর বলবো না। হস্টেলের স্টোরিটা মনে করাবে তো আমাকে, নেক্সট দিন বলবো। আরও দুটো স্টোরি আমি মার্ক করেছিলাম, একটা হস্টেলের খুব ভয়ানক স্টোরি ছিল, আমি একটু মার্ক করে নি কোনগুলো বলে দিলাম। আচ্ছা, আর একটা পজিশনের গল্প ছিল, সেটাও আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে। আজকে অনেকগুলো স্টোরি বলে ফেলেছি, দুটো একটু লেন্দি স্টোরি বললাম তো, না হলে ওই হস্টেলের গল্পটাও খুব ভয়ের, ওটা ঠিক আছে আমি নেক্সট ডে বলে দেবো। ওটা আমাকে কে পাঠিয়েছে? ওটা আমাকে পৃথা পাঠিয়েছিল, পৃথা রয় ফ্রম বর্ধমান, ওর হোটেলের স্টোরিটা বলবো আমি নেক্সট ডে। আচ্ছা, আর কিছু মিস করলাম? আচ্ছা, আর একটা ছোট্ট ঘটনা বলি, এই ঘটনাটাও খুব মজাদার, একটা মজাদার না মানে ভয়েরই, কিন্তু একটা ঘটনা বলে দিই। এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে অনুশ্রী গোস্বামী। অনুশ্রীর এক লাইনের, ঘটনাটা বেশি বড় না, কিন্তু ঘটনাটা যা ভয়ের না, ওই জন্য ভাবলাম যে চলো একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। তো অনুশ্রী বলছে যে ও একটা টিউশন স্যারের কাছে পড়তে যেত, তো তারা হচ্ছে খুব ওই ডেয়ারিং কাইন্ড অফ, ঠিক আছে, ওই বাইক ফাইক রাইড করে লেট নাইটে, সব বড় যে হাই রোডগুলো হয় সেগুলোর ওপর দিয়ে বাইক ছুটিয়ে 3-4জন মিলে একটা করে বাইকে গিয়ে হুসুস করে বেরোবে, এরকম টাইপের ছিল, মানে যখন ওনারা ব্যাচেলার ছিলেন আর কি। পরবর্তীতে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ওই স্যারের কাছ থেকে একটা ঘটনা একবার শুনেছিল যে ওদের একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন মারা যায়, এবং ওরা তখন কি করেছিল, একটা ছোট টেম্পো করে বডিটা নিয়েছিল,
তাতে মোটামুটি ম্যাক্সিমাম যারা অ্যাকোমোডেট হচ্ছিল হয়ে গেছে। বাকিরা কি করেছিল, বাইক নিয়ে ওরা পেছনে বেরিয়ে পড়েছিল, যে 3জন 4জন করে ওরকম বাইকে করে নিয়ে ওরা পেছনে বাইকে করে যাচ্ছে আর সামনে ওই টেম্পোটা যাচ্ছে। এবার যেতে যেতে, এটা হচ্ছে একদম কল্যাণী হাই রোডের উপরে ঘটা ঘটনা, ঠিক আছে। এটা যে পাঠিয়েছে সে হালিশহর থেকে পাঠিয়েছে, এবং কল্যাণী রোড যেটা এখন হয়েছে না, ওই কল্যাণী রোডটা এখন তো তাও অনেক ডেভেলপ করে গেছে। আরো কয়েক বছর পর দেখো না, মানে কল্যাণী রোডের দুপাশ দিয়ে যেভাবে স্কুলস ডেভেলপ করছে, যেভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, মানে আজ থেকে আরো বেশ কিছু বছর পরে দেখবে এই জায়গাটা একটা মানে ওই রাজারহাট নিউ টাউনের মতন অনেক প্রোগ্রেসিভ। তো যাই হোক, ওই রাস্তাটার উপর দিয়ে ওরা যখন যাচ্ছে, মানে অনেস্টলি বলছে যে আমরা এই ব্যাপারটার সাথে একদম প্রিপেয়ার ছিলাম না যে এরকম কিছু আমাদের সাথে ঘটতে পারে। বলছে আমি বাইকটা নিয়ে, আমার ফ্রেন্ড যাচ্ছে, আমি ওর পেছনে বসে আছি, আমার পেছনে আরেকজন বসে আছে, ওই দাদাটা বলছে। এবার আমরা যখন যাচ্ছি, হঠাৎ করে দেখছি আমাদের সামনে, অত রাত, তখন রাত্রির প্রায় কটা হবে, 1:30-2 বাজে, দেখছি একটা সাইকেল যাচ্ছে, এবং সাইকেলটার ওপরে একটা পুরো এলো করে চুল খোলা একটা মেয়ে বসে আছে। এবার যথারীতি কি হয়, একটা ইয়াং ছেলের ক্রাউড হঠাৎ করে একটা রাত্রিবেলা সাইকেলে মেয়েকে দেখলে প্রথমে তো তার অত মুভমেন্ট অত কিছু তারা অত বিচার করতে যায় না, আগে ফার্স্ট এটাই দেখলো যে একটা মেয়ে সাইকেল করে যাচ্ছে, আর দেখলো তার চুলটা খোলা, যেহেতু চুলটা খোলা এবং সামনের দিকে এগোচ্ছে সাইকেলটা, তার মানে কি হাওয়াটা সামনের দিকে লাগবে, চুলগুলো এরকম বিক্ষিপ্তভাবে উঠতে শুরু করবে। তো ওরা ওটাই দেখছে এবং নিজেদের মধ্যে তখন জাস্ট বলছে, আরে বাপরে, কোনো ভয় ডর নেই, দেখ এত রাত্রেবেলা সাইকেল করে মাঝরাতে একা একা বাড়ি ফিরছে, বুঝবে ঠেলা যখন কোনো বাজে বদ লোকেদের পাল্লায় পড়বে, এইসব বলছে নিজেদের মধ্যে। সাডেনলি ওরা ওদের মধ্যে বলছে, ওই দাদাটা বলছে আমি নোটিস করেছি, আমি ওকে সামনে যে ড্রাইভ করছে তাকে এরকম করে ধাক্কা মারছে, আর বলছি কি ওই ওই ওর পাটা দেখ, ওর পাটা দেখ। একটা মানুষ প্যাডেল করে সামনের দিকে যখন হু করে এগোচ্ছে, প্যাডেলিংটা তো এইভাবে হবে না, ও কিন্তু এইভাবে প্যাডেল করছে, ঠিক আছে, ওর পাটা এরকম ভাবে ঘুরছে, নকি এরকম ভাবে যেভাবে তোমার সামনে এগোবে, ওর পাটা এরকম পেছনের দিকে করে প্যাডেল করছে। এবার সামনে যে দাদাটা ছিল বলছে, এটা কি করছে, এরকম করে আবার কে সামনের দিকে এগোই, বলছে এই এটা কিন্তু ঠিক লাগছে না, এটা কে রে। এবার বলছে তুই একটা কাজ কর, তুই ওকে ক্রস কর, জোরে বাইক চালা। আর ওই ইয়াং ছেলে অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করছে যে জোরে ক্রস করবো চল। এবার যত জোরে ওরা বাইকটা তুলছে, সাইকেলটাকে কিছুতেই ক্রস করতে পারছে না। তখন ওদের খুব ভয় লেগেছে যে এত স্পিডে আমি বাইক রাইড করছি, বাইকটা তো সাইকেলের থেকে তো স্পিডে ডেফিনেটলি যাচ্ছে না, কিছুতেই আমি সাইকেলটাকে ক্রস কেন করতে পারছি না। ওরা পেছন থেকে এবারে চিৎকার করতে শুরু করেছে, আর ওদের আর ওই সামনে যাচ্ছে ওই টেম্পোটা, এবার পেছনের দিকে ওই সাইকেলটা চলছে, ঠিক আছে। এবার ওরা যখন পেছন থেকে চিৎকার করছে, এবার টেম্পোটা একটু স্লো করেছে এবং ওখান থেকে যারা ছিল তারাও ওদেরকে হাত নাড়িয়ে তখন বলছে চলে আয় চলে আয়, কোনো দিকে তাকাবি না, সোজা চলে আয় সোজা চলে আয়, খালি হাত নাড়ছে ডাকছে, বলছে শুধু আমাদের পেছন পেছন সোজা চলে আয়, কিচ্ছু হবে না, সোজা চলে আয় সোজা চলে আয় বলে টেম্পোটাও ছুটছে, বলছে কোনো দিকে তাকাবি না, ওইদিকে তাকাবি না, ওইদিকে তাকাবি না, সোজা চলে আয় বলে সোজা বেরিয়ে যাচ্ছে। এই করতে করতে বেশ কিছুক্ষণ পর, আর ওরা বলছে আমরা পেছনে বসে তো যত রকম দেবতার নাম মনে আসছে বলছি, বলতে বলতে বেশ খানিকটা এগিয়ে চলে যাওয়ার পর তারপরে আমরা যখন শ্মশানে পৌঁছে গেছি, তখন গিয়ে টেম্পো থেমেছে, আমাদের বাইকটা দাঁড় করি, আমরা পুরো ওখানে থরথর করে কাঁপছি। কিছুক্ষণ পরে মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে, মানে লাস্ট যখন ওরা শ্মশানের দিকে একদম ঝুঁকবে, প্রায় চলেই এসেছে, তার মোটামুটি মিনিট 2 আগে থেকে আর মেয়েটাকে দেখতে পাচ্ছিল না, মেয়েটা যেন মিশে যায় চোখের নিমেষে। তো সবাইকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন ওখানকার যারা লোকাল কয়েকজন ছিল, প্লাস ওখানে ওরা একবার মানে একটা পুলিশ থানাতেও একবার খবর নিয়েছিল, ওরা জানতে পারে যে এরকম রাত্রেবেলা টহলদারির সময় প্রচুর পাহারাদার, থানার প্রচুর পুলিশ ভ্যান অনেক সময় রাত্রিরে যাতায়াত করার সময়, আচ্ছা এই মানে ওই যারা গেছিল আর কি ওই ডেড বডিটার সাথে, ওখানে লোকাল পুলিশে চাকরি করেন এরকম একজন ছিলেন আর কি, উনি আর কি বলছেন আর কি বিষয়টা, যে আমরা এরকম রাত বিরেতে আসার সময় অনেকবার এই মেয়েটিকে দেখা যায়। এই রাস্তাতে যারা রাত্রিবেলা চলাফেরা করে কল্যাণী রোডের ওপর, এইরকম মেয়েটাকে উল্টো করে সাইক্লিং করতে দেখা যায়, এবং ও অ্যাজ সাচ কারোর কোনো ক্ষতি তো করে না যদি না ওর পথে কেউ চলে আসে, কিন্তু মেয়েটাকে দেখা যায়। তো এখন কোনো সময় হয়তো সাইকেল নিয়ে যেতে গিয়ে কোনো মেয়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারই একটা কোনো মানে হয়তো সে রোলটা প্লে করে প্রতি রাত্রে, সেটা হতেই পারে। কিন্তু ওদের বলছে যে যা ভয় আমরা পেয়েছিলাম, আমরা ওই যে রাত্রেবেলা সমস্ত দাহ কার্য সম্পন্ন হলো, তারপর আমরা আরো যেটুকু সময় ছিল আমরা ঠায় বসে আছি শ্মশানের মধ্যে, সবাই বসে বসে রাত্রিটা গল্প করে কাটিয়ে দিয়ে ভোরবেলা চাটা খেয়ে তারপর ওখান থেকে এসেছি, জানো, মানে এত ভয় পেয়েছিলাম যে আমরা আর ওই রাতে বাড়ি পর্যন্ত ফেরার সাহস করতে পারিনি ওই রাস্তা দিয়ে। মানে স্বাভাবিক ঘটনা শুনতে যতটা না ভয় লাগে, কেউ ফেস করলে একটা জোরে আওয়াজ হলে আমরা কতটা ভয় পাই,
একটা হঠাৎ করে চোখের সামনে কিছু সাট করে বেরিয়ে গেলে আমরা কতটা ভয় পাই, সেখানে যদি আমরা এরকম আনইউজুয়াল কিছু চোখের সামনে দেখি কখনো, খুবই স্বাভাবিক যে আমরা কিরকম ফিল করবো, রাইট? সো মারাত্মক ছিল ইনসিডেন্টটা। তো বলে কল্যাণী রোড দিয়ে খুব সাবধানে আসবে, যারা রাত্রিবেলা ড্রাইভ করো তাদের সবাইকেই বলছি যে এরকম কিন্তু কোনো এক অনাহতকে মানে ব্যক্তিকে দেখা যায়, মানে একজন মেয়ে যে কিনা এরকম উল্টো দিকে প্যাডেল করতে পারে আর ওইভাবেই যায়, এবং তাকে ক্রস করা যায় না, মানে যতক্ষণ না সে নিজে থেকে ভ্যানিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ক্রস করা যায় না, সে তুমি যত স্পিডে গাড়ি ছোটা, ঠিক আছে? তো এটা নাকি অনেকেই দেখেছে। আচ্ছা, ওরে বাবা কি ভয়ঙ্কর। তাতাই ব্যানার্জি লিখছে, বাবারে রাতের বেলায় এই রকম ঘটনা ফেস করলে আর দেখতে হচ্ছে না একদম, এটা মারাত্মক ভয়। আচ্ছা, আই মেকআপটা কি সুন্দর, বুলু দাস লিখছে, যাক আজকে আমার আই মেকআপে সবাই তারিফ করছে, আমি তোমাদের জন্যই করলাম। যে যারা ভাবছো যে নতুন কি করে কি আইডিয়া বের করা যায়, একটু চটজলদি আইডিয়া, যারা আমার মতো তো মেকআপ ফ্রেন্ডলি নও, যে খুব যে একদম স্মার্ট হ্যান্ডে করতে পারো তা নও, তো তাদের জন্য অ্যাকচুয়ালি যে একটা ইজি ওয়ে আউট, যেটাতে বেশ দেখতে বেশ হাঁসের পালক পালক লাগবে, বেশ সরস্বতী পুজোর জন্য একটা সুন্দর ভাইবস ক্রিয়েট করবে। আই লাভড ইট। ওকে দিদি, মেয়েটার ভূতটা সাইকেল কি করে চালাচ্ছিল? মেয়েটার সোল ফিরে এসে ভয় দেখাতে পারে, বাট সাইকেলটা কি করে ফিরে আসবে সেটা তো ভূতটাই বলতে পারবে। তোর বড্ড ভূতকে নিয়ে প্রশ্ন, তুই রিসার্চ স্টার্ট কর। কেন তুই ভূতে তো অনেক কিছুই করে, ভূত সাইকেল চালাচ্ছে, এটা কি এমন একটা আনইউজুয়াল ব্যাপার বল সুরজিৎ? ভূতে বই পড়তে পারে, ভূতকে দেখা যায় যে অনেক সময় চেয়ারটা এরকম করে নড়ছে, তার মানে কি রকিং চেয়ারে ভূত বসতে পারে, তাহলে চেয়ার যদি বসতে পারে, ভূত যদি ফ্যান থেকে দড়ি দিয়ে ঝুলতে পারে, ভূত যদি বিস্কিটের কৌটো থেকে বিস্কিট খেতে পারে, ভূত যদি রান্নাঘরের জিনিসপত্র গাছের টপ ফপ ছাদে সব উল্টে পাল্টে দিতে পারে, তাহলে সাইকেল ওটাও একটা কাইন্ড অফ জড় বস্তু, তো সেটাও সে হ্যান্ডেল করে নিতেই পারে, তাই না? মানে কেন হচ্ছে ইভেন ওই সাইকেলটাও তো ইলিউশন, সাইকেলটা ওটা তো একটা তোর ব্রেন ওয়ার্ক, রাইট? তো যখন মানে যদিও কোশ্চেনটা খুব সিলি লাগছিল, বাট ঠিক আছে, আই ক্যান এক্সপ্লেন ইউ দ্যাট, যে যখন তুই ভূত দেখছিস তখন কিছুই দেখছিস না, তোর মাথাতে একটা করে ইমাজিনারি কিছু একটা ক্রিয়েট করা হচ্ছে, যে প্রতিচ্ছবিটা তোকে দেখানো হচ্ছে তুই সেটা দেখছিস, না মানুষটা আছে ইভেন না সাইকেলটা আছে, ঠিক আছে? তো সাইকেলটাও একটা ইলিউশন, মানুষটাও একটা ইলিউশন, তো পুরো জিনিসটাই একটা হ্যালুসিনেশন বা ইলিউশন, যেটা তোর মাথায় সেই ছবিটা ক্রিয়েট করা হচ্ছে এবং সেটা তুই দেখতে পাচ্ছিস। এবার আনন্যাচারাল জিনিস কোনটা, যে এই ইলিউশনটা ক্রিয়েটটা কে করছে, আমরা দেখতে পাচ্ছি কিভাবে, সেটাই। মানে এটা তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই না এটা, যে যে জিনিসটা নেই, এক্সিস্টই করছে না, সেটা আমরা কেন হ্যালুসিনেট করছি, এবং অ্যাট এ টাইম বিভিন্ন মানুষ একসাথে, এমনও নয় যে একজন দেখতে পাচ্ছে, সবাই দেখতে পেয়েছে, তো এটাই হচ্ছে অস্বাভাবিক ব্যাপারটা। কিন্তু ভূত এত কাণ্ড করে ফেলতে পারছে, আর সাইকেল চালাতে কি মুশকিল তাতে? এই সাইকেলটাই স্পেসিফিক্যালি কি দোষ করলো যে ভূত চালাতে পারবে না? আচ্ছা, শুধু কাটমানি খাওয়া ছাড়া ভূত সব কিছু করতে পারে? আচ্ছা, ওরকম সুন্দর আই হলে যে কোনো আই মেকআপই সুন্দর লাগবে অটোমেটিক্যালি। না না, এটা করলে ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। এইটা কিন্তু আরেকটা জায়গাতে আমি দেখেছিলাম, ওই করিনা কাপুরের একটা অশোকা বলে মুভি এসেছিল না, ওখানে সেই সনসনানার যে গানটা ছিল, ওই গানটাতে দেখবি এই টাইপের আই মেকআপ করা আছে, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, দাদা 14 তারিখে কি উপহার দেবে? হ্যাঁ, বিয়ের 8 তারিখের পর অত প্রেম নেই ভাই যে দাদা আবার 14 তারিখে আমাকে উপহার দিতে আসবে। তুমি এখন তোদের এইসব নতুন নতুন, এমনিতেও দাদা মনে হয় না ভ্যালেন্টাইন্স ডে মানে বলে, আমার তো মনে হয়নি কখনো। আগে মানতো, আমার স্ট্রিটে দৌড়ে দৌড়ে আসতো, এসে আমার স্ট্রিটে মোড়ে দাঁড়িয়ে থাকতো ফুল নিয়ে, চকলেটস নিয়ে। এখন আর আসে না, এখন কিছু দেয় না, এখন বাড়িতে থাকলেই কিছু দেয় না। এই যে মন্দারমণি ঘোরাতে নিয়ে গেছিলো, এইটুকুনি। আচ্ছা, আমার হোম টাউন কাঁচরাপাড়া, ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে হাই রোডে অনেকে ভয় পায় শুনেছি। নবনীতা লিখছে, হ্যাঁ রে, ওই কল্যাণী হাই রোডটা না, ওটা না খুব মারাত্মক, ওখানে না প্রচুর এমন জিনিসপত্র হয় যেখানে ভয় লাগবে। একটা ইনসিডেন্ট আমাদের, আমি এটা বলেও ছিলাম মনে কোনো লাইভে, আমার এক বন্ধুর কাছ থেকেই শোনা যে ওইখানেই না একটা, আমার ওই ফ্রেন্ড ওই বন্ধুটাকে ফিল করতে পারতো, বা ওকে রিলেটেড কিছু ঘটনা ছিল, সেটা শেয়ার করার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম ওই কল্যাণী হাই রোডের ওপরে ওকে পেছন থেকে বাইকটাকে এমন জোরে ধাক্কা মেরেছে, পেছনে যে ছেলেটা ছিল, ছেলেটা হেলমেটও পরেছিল, হেলমেটটা ফেটে গেছে, মাথাটা ফেটে না, মাথার ব্রেন পার্টটা এরকম বেরিয়ে, মানে
ছিটকে যাওয়া যাকে বলে, ওইভাবে ছিটকে গেছিলো, মানে খুব মারাত্মকভাবে ওর ডেথটা হয়েছিল। একদম বাচ্চা একটা ছেলে, আমাদের পাড়াতেই থাকে ওই ছেলেটার। আমি কিছু ওর রিলেটেড কিছু ভৌতিক স্টোরিও আমি শেয়ার করেছিলাম আমাদের পাড়ার দু একজন ছেলেমেয়ের কাছ থেকে কালেক্ট করে। তো ওটা খুব মারাত্মক। তো ওই রাস্তাটা ভীষণ মারাত্মক, রাস্তাটাতে প্রচুর অ্যাক্সিডেন্টস আছে এবং অনেকেই অনেক কিছু ফিল করে, সেটা আমিও শুনেছি। আচ্ছা, ল্যাকমির অ্যাডভার্টাইজমেন্ট এরকম আই লুক থাকে, হ্যাঁ এটা খুব কমন। হ্যাঁ হ্যাঁ, চলো এখানে শেষ হয়ে গেছে, এখন ইউটিউবে যাবি? এক্স্যাক্টলি, চলো এবার তাহলে আমরা ইউটিউবে যাই, কারণ অনেকক্ষণ এখানে হলো, অনেক গল্প করে ফেলেছি বাবা, কত দেরি হয়ে গেছে। আচ্ছা চলো ওখানে জয়েন করো, টাটা, গুড নাইট।